আচ্ছা, সবাই যদি প্রেজেন্টেশনটা দেখতে পান এবং আমার সাউন্ড ক্লিয়ার থাকে কাইন্ডলি একটু জানাবেন। জি, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে এবং সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। সকলকে প্রথমেই হচ্ছে ওয়েলকাম আমাদের সিভি মাস্টার ক্লাসে। আমি আপনাদের সকলের সঙ্গে আছি জান্নাতুল ফেরদৌস, এইচআর প্রফেশনাল হিসেবে আছি এবং আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি কর্মরত আছি হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি অ্যান্ড ট্রেনিং এমএসসিটি তে, যেটার হচ্ছে আমাদের অফিস লোকেশন অলরেডি আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, আশকোনা দক্ষিণখান, ঢাকা 1230। আমাদের অফিসিয়াল নাম্বার এবং ওয়েবসাইট দেয়া আছে, আপনারা ডিটেলস এর জন্য আমাদের ওয়েবসাইটে চেক আউট করতে পারেন। अगेन সবাইকে ওয়েলকাম আমাদের অনলাইন মাস্টার ক্লাসে। আমরা নেক্সট স্লাইডে হচ্ছে মুভ করব, তার আগে আমি সকলকে একটু বলবো, যেহেতু আমাদের এটা অনলাইন সেশন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা সবাই ফ্রিকোয়েন্টলি একসঙ্গে কেউ কোশ্চেন করবেন না। আমাদের অনলাইন সেশনের লাস্ট পার্টে আমরা কিউরিজ আপনাদের এবং কোশ্চেনের জন্য আলাদা একটা টাইম দিব, তখন আপনারা কাইন্ডলি আপনাদের কোশ্চেন গুলো করবেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার জন্য। সবার সহযোগিতা কামনা করছি। চলুন আজকের অনলাইন সেশনটি আমরা শুরু করি। সেশনটি শুরুর জন্য কিছু অ্যাটেনশন জিনিসগুলো আমি এখানে রেখেছি, আই হোপ সবাই দেখতে পাচ্ছেন। আমরা যখন কথা বলবো না তখন হচ্ছে আমরা কাইন্ডলি সবাই একটু মিউট পজিশনে থাকবো, কারণ আমরা সবাই হয়তো বাসায় আছি বা কেউ হয়তো রাস্তায় থাকতে পারি। আদার্স কোনো সাউন্ড যেন আমাদের ট্রেনিং সেশনটাকে স্পয়েল না করে, এবং আমরা সবাই শুনবো, কথা শোনার একটা মেন্টালিটি রাখবো। কখনো যেন আমাদের এমন না হয় যে আমরা নিজে কোশ্চেন করতেছি আরেকজনকে শুনতে দিচ্ছি না, বিষয়টা যেন এরকম না হয়। সবাই ফ্রেন্ডলি আমাদের অনলাইন সেশনটা কন্টিনিউ করব। আর আপনাদের কোশ্চেনের জন্য আমাদের চ্যাট বক্স ওপেন আছে, কাইন্ডলি সবাই চ্যাট বক্স ইউজ করবেন যে কোনো কোশ্চেনের জন্য। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড, ওয়াই দিস মাস্টার ক্লাস ইজ ইম্পর্টেন্ট। আমাদের এই মাস্টার ক্লাসটা কেন ইম্পর্টেন্ট? সিভি রাইটিং বা সিভি সিভি হচ্ছে নর্মাল একটা অ্যাজ ইউজুয়াল বিষয়, যেটা আমরা সবাই জানি। তারপরও কেন আমরা সবাই এই মাস্টার ক্লাসটার জন্য রেজিস্ট্রেশন করেছি, বা আমরা কেন সবাই এখানে, যার যার পার্সোনাল টাইম বলেন বা বিজি একটা সময়ের মধ্যেও আমরা কেন সবাই এখানে আছি, এখানে থাকার ইম্পর্টেন্সটা কতটুকু, যে আমি আমার ওই টাইমটাকে মাইনাস করে এখানে আছি। আমাদের বর্তমান সময়ে সিভি হচ্ছে আমাদের ফার্স্ট ইমপ্রেশন রিক্রুইটারের কাছে। এখনকার যে জব মার্কেটে যে একটা কম্পিটিশন আছে, এটা আমরা সবাই ওভারঅল জানি। আমাদের ছোট প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান বা এভারেজ মিড লেভেলের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে কি হয়, যখন আমরা কোনো একটা ভ্যাকেন্সি পোস্ট করি, হিউজ পরিমাণ ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করে, বাট হিউজ পরিমাণ ক্যান্ডিডেটকে কিন্তু হচ্ছে রিক্রুটাররা হায়ার করে না। ভ্যাকেন্সি হয়তো একজনের থাকছে বা কোনো একটা টিমকে হায়ার করছে, তাহলে সেক্ষেত্রে বাকি ক্যান্ডিডেটরা বাদ পড়ছে। কেন বাদ পড়ছে? কিছু ইররের কারণে, কিছু রিজেকশন হচ্ছে তাদের সিভিতে, কারণ সেখানে কিন্তু সেই ক্যান্ডিডেট পার্সোনালি উপস্থিত নেই, সে তার সিভিটাকে রিক্রুইটারকে প্রেজেন্ট করেছে, সেই সিভির ভিত্তিতে হচ্ছে তাকে রিক্রুইটার রিজেক্ট করছে, আদারওয়াইজ শর্টলিস্ট করছে। এখন যাকে শর্টলিস্ট করছে তার সিভিতে অবশ্যই এমন কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনার সিভিতে নেই। আপনার সিভিতে না থাকার কারণেই কিন্তু রিক্রুইটার আপনাকে ডাকছে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই কিন্তু আমাদের এই মাস্টার ক্লাসটা আয়োজন করা হয়েছে, যে সিভিতে কি কি থাকতে হবে, কি কি দেয়া যাবে, কি কি দেয়া যাবে না, লেআউট গুলো কেমন হবে, ফরম্যাটিং গুলো কেমন হবে। এখানে হচ্ছে সিভি এর ক্ষেত্রে কয়েকটা পোর্শন আছে, যেমন প্রফেশনালদের সিভি হচ্ছে এক ধরন, এবং ফ্রেশার যারা, তাদের সিভি হচ্ছে এক ধরন, যারা সিনিয়র আছে তাদের সিভি হচ্ছে অন্য ধরনের। ইভেনচুয়ালি আমরা এখন জানি যে এটিএস ট্র্যাকারের মাধ্যমে এখন সিভি শর্টিং করা হয়, ম্যানুয়াল পদ্ধতিটা এখন খুব কম ইউজ হয়। খুব ছোট প্রতিষ্ঠান ছাড়া ম্যানুয়াল প্রসেসটা এখন ইউজ করা হয় না, কারণ আমরা সবাই এখন টাইম বাউন্ডারির মধ্যে অনেকটা আটকে গেছি, যেখানে আমরা চাই খুব শর্ট টাইমের মধ্যে বড় কিছু করতে বা বেশি কিছু করতে। দ্যাটস ওয়াই হচ্ছে এখন বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো এটিএস ট্র্যাকার ইউজ করে, যেখানে 70% সিভি অব্দি রিজেকশন হয়ে যায়। আমরা এই ট্রেনিংটে
সেগুলোই জানবো যে এটিএস কোন সিভি গুলোকে রিজেক্ট করছে, কোন সিভি গুলোকে সে শর্টলিস্ট করে রিক্রুইটারকে দিচ্ছে ম্যানুয়াল চেকিং এর জন্য। এবং আপনার সিভি কিভাবে আপনার ক্যারিয়ার ব্র্যান্ডিং একটা প্রোমো হতে পারে, সেটা কিভাবে আপনি করতে পারবেন, সেই জিনিসগুলি আমরা এই ট্রেনিং এ শেখাবো। কাইন্ডলি সবাই একটু ধৈর্য ধরে আমাদের এই ট্রেনিং সেশনটা কমপ্লিট করবেন, তাহলে আশা করব আমরা সবাই আজকে আফটার দিস ট্রেনিং সেশন সিভি সম্পর্কে একটা ওভারঅল ধারণা নিতে পারবো যে একটা সিভি কিভাবে প্রফেশনালি ক্রাফট করা যায়, যেটা আপনার অপরচুনিটি হয়ে রিক্রুইটারের সামনে যাবে। রিক্রুইটার আপনার সিভিটা দেখে যেন বলে যে হি হ্যাভ সামথিং, আই হ্যাভ টু হায়ার হিম, এরকম একটা বিষয় যেন তার মধ্যে আসে। কারণ যেখানে একজন রিক্রুইটারের কাছে একটা ভ্যাকেন্সির এগেইনস্টে 500+ সিভি আসছে, সেখানে সে কেন আপনার সিভিটাকে শর্টলিস্ট করবে? আপনার সিভির মধ্যে কিছু একটা থাকতে হবে যেটা তাকে অ্যাট্রাক্ট করবে। অ্যাজ এ রিক্রুইটার তার মনে হবে যে আমার তাকে শর্টলিস্ট করা উচিত, তার মধ্যে কিছু একটা আছে, আমি ইন্টারভিউ বোর্ডে আরো কিছু দেখি, আমার রিকোয়ারমেন্ট ম্যাচ হলে দেন আমি তাকে হায়ার করবো। তো এই সিভি গুলো কিভাবে তৈরি করা যায়, সেই ক্রাইটেরিয়া গুলো কি কি, এগুলো আজকে ট্রেনিং এ আমরা ফুললি আলোচনা করার ট্রাই করব। যদিও এই টপিকটা অনেক বড়, অনেক ডিটেল, তবু আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব কভার করার জন্য। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের ট্রেনিং অবজেক্টিভ। এই ট্রেনিং এর পরে আমরা কি কি শিখতে পারবো? ফার্স্ট হচ্ছে দ্য 6 সেকেন্ড রুল। এটা হচ্ছে রিক্রুইটারদের একটা সাইকোলজি, যে সাইকোলজিটা এজ এ এইচআর বলেন, আমি নিজেও ইউজ করি বা অন্যান্য এইচআর বা যারা রিক্রুইটার আছে তারা ইউজ করে থাকে। 6 সেকেন্ড রুলের মধ্যে তারা সিভি কে জাস্টিফাই করে ফেলে যে এই সিভিটা আমরা শর্টলিস্ট করব নাকি এই সিভিটা রিজেকশনে যাবে। এটা আমি বলছি ম্যানুয়াল পদ্ধতির কথা। যদি হচ্ছে এটিএস ফ্রেন্ডলি কোনো ট্র্যাকারে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটার প্রসেস আলাদা, সেটাও আমাদের এই ট্রেনিং সেশনে চলে আসবে। বাট ফার্স্ট অবজেক্টিভ হবে দ্য 6 সেকেন্ড রুল, রিক্রুইটারের সাইকোলজির 6 সেকেন্ড ম্যানুয়াল পদ্ধতিতে, যেটা রিক্রুইটার বা এইচআর, আমরা যারা এইচআর তারা যেটা করে থাকি সেটা। সেকেন্ড আসবে হচ্ছে সিভি স্ট্রাকচার। একটা প্রফেশনাল সিভি এবং একটা এটিএস ফ্রেন্ডলি সিভির স্ট্রাকচার কেমন হবে, কোন রকম সিভি স্ট্রাকচার থাকলে সেটা এটিএস ফ্রেন্ডলি হবে, এটিএস রিজেক্ট করবে না, ইভেন ম্যানুয়ালিও সেটা রিজেকশন হবে না। আপনার ইন্টারভিউ কল মাস্ট বি আসবে বা আসার চান্সেস বেড়ে যাবে, সেটা আমরা শিখবো। থার্ডলি হচ্ছে এটিএস অপটিমাইজেশন। এটিএস কোন কোন জিনিসগুলো দেখে এবং কোন কোন জিনিসগুলো আমাদেরকে দিতে হবে, সেই জিনিসগুলো আমরা এই ট্রেনিং থেকে শিখবো। কোনগুলো দেয়া যাবে না এবং কোনগুলো আমরা দিব সিভিতে, কিভাবে দিব, প্রসেসটা কি, কতটুকু আমরা দিতে পারি, সেই জিনিসগুলো এটিএস অপটিমাইজেশনের মধ্যে চলে আসবে। ফোর্থ হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ রাইটিং। ক্যারিয়ার অবজেক্টিভ কি? ক্যারিয়ার অবজেক্টিভ এমন একটা জিনিস যেটা রিক্রুইটারকে পুশ করে আপনার সিভিটা ফার্দার দেখার জন্য, যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আপনার স্কিল কি, আপনার এক্সপিরিয়েন্স কি। আপনার ক্যারিয়ার অবজেক্টিভ মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা আপনি ফ্রেশার হন, জব সিকার হন অথবা প্রফেশনাল, ক্যারিয়ার অবজেক্টিভ মাস্ট বি প্রফেশনাল হতে হবে। সেটা আমরা কিভাবে লিখবো, কোন ওয়েতে, কতটুকু লিখবো, লেংথ কেমন হবে, সবকিছু আমরা এই ট্রেনিং এ দেখবো। দেন তারপরে হচ্ছে কি স্কিল প্রিপারেশন। স্কিল অনেক ধরনের হয়, এখন আপনি সব স্কিল কখনো একটা ক্যাটাগরিতে যায় না, কোন স্কিল কোন ক্যাটাগরিতে দিবেন সেটা আমরা এখানে দেখাবো। টেকনিক্যাল স্কিল কোনগুলো, সফট স্কিল কোনগুলো, সবকিছু। সরি, তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স এবং ইন্টার সিভি রাইটিং। হ্যাঁ, একজন এক্সপিরিয়েন্স লোক কিভাবে তার সিভিটা লিখবে এবং যে ইন্টার্ন বা ফ্রেশার সেই সিভিটা কিভাবে লেখা হবে,
দুইজনের সিভি কখনোই একরকম হবে না, কারণ যে ফ্রেশার তার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। তার নলেজেবল এক্সপিরিয়েন্স থাকতে পারে, বাট যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, সেটা সে কিভাবে প্রুভ করবে যে সে স্কিলড এই জায়গাটাতে যাওয়ার জন্য, সেটা কিভাবে লিখতে হয় সেটা আমরা এখানে দেখব। তারপরে হচ্ছে ফরম্যাটিং এবং মিস্টেক। সিভির ফরম্যাটিং বলতে আমরা কি বুঝি? সিভির কিছু ক্রাইটেরিয়া থাকে, কোন লেআউটে কি ফরম্যাটিং যাবে, ফরম্যাটিং গুলো আমরা কিভাবে করব, কোনটার পরে কোনটা যাবে, এবং কোন মিস্টেক গুলো করা যাবে না সিভিতে। এই বিষয়গুলোই হচ্ছে আমরা এখানে আলোচনা করব ফরম্যাটিং এবং মিস্টেকের মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে প্রফেশনাল ব্র্যান্ডিং। প্রফেশনাল ব্র্যান্ডিং কথাটা অনেক ডিটেল, কতটা ডিটেল হয়তো আমরা এখানে দেখাতে পারবো না, কারণ প্রফেশনাল ব্র্যান্ডিং এমন একটা জিনিস, এটা যদি আমি ফুললি বলতে যাই তাহলে একটা ট্রেনিং কেন অনেকগুলো ট্রেনিং লেগে যাবে। আমরা এখানে বেসিক কিছু জিনিস বলবো, যে জিনিসগুলো আপনার সিভির সাথে সংযুক্ত, যে সিভির মাধ্যমে আপনার প্রফেশনাল ব্র্যান্ডিং কিভাবে হতে পারে। লাস্টলি, জব উইনিং সিভি টিপস। যে কোনো একটা জব ক্র্যাক করার জন্য আপনার সিভিতে কি কি জিনিস থাকা উচিত, বা কিছু টিপস, নট অনলি ফরম্যাটিং বা লেআউট এই বিষয়গুলো না, এর বাইরে আদার্স কিছু টিপস, যে আপনারা কিভাবে জবটাকে ক্র্যাক করতে পারবেন, সেটা কোন সেক্টরে বা কোন ডিপার্টমেন্টে বা কোন প্রসেসে, সেটাও থাকবে। এই হচ্ছে আমাদের ওভারঅল ট্রেনিং অবজেক্টিভ। এই অবজেক্টিভের বাইরেও শুধুমাত্র এই জিনিসগুলোই যে থাকবে বিষয়গুলো এমন না, এর বাইরেও আরো অনেক কিছু থাকবে। আমরা জাস্ট মোরাল সামারিটা এখানে দিয়েছি যে এই জিনিসগুলো হচ্ছে এখানে থাকছে। ফার্স্ট, জান্নাত, একটু আগের স্লাইডে যেতে হবে। আমি এই জায়গাতে একটু ইনপুট দিব। প্রফেশনাল ব্র্যান্ডিং এর যে জায়গাটা, প্রফেশনাল ব্র্যান্ডিং আসলে একটা মানুষের তেনার আচার আচরণ, তেনার অ্যাক্টিভিটিস, তেনার প্রফেশনালিজম যেটা কমিউনিকেশন কোঅপারেশনের উপর নির্ভর করে। আসলে সিভি রাইটিং এর ক্ষেত্রে এই কথাটা এখানে আসার কারণ এবং কোন জায়গাটাতে এটা ইনপুট হবে, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা সাধারণত একটা সিভিতে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসি। তো প্রফেশনাল ব্র্যান্ডিং এর জায়গাটা আপনি যখনই আপনার সিভিটাকে করবেন, এটা একটা মডার্ন থিঙ্ক। এই থিঙ্কের অনেক জায়গাতে অনেক সিভি দেখতে পাবেন, আপনারাও হয়তো এরকম কিছু করতেছেন। একটা জায়গায় দেখেন যে আপনার কাছে জানতে চাই আমার ফোনে যে আপনি কতগুলো প্রজেক্ট আপনার আন্ডারে আছে, বা ফ্রেশারও যদি হয়, যে আপনি বলতেছেন যে আমি ভলেন্টিয়ারি ওয়ার্ক করছি, বিভিন্ন প্রোগ্রামের বা প্রজেক্ট অর্গানাইজ করেছি। তো সেই জায়গায় যে নিজের অবস্থানটা কি ছিল, এজ এ লিডারশিপ, আমি এজ এ লিডার ছিলাম। লিডার ছিলাম, দ্যাট মিনস কি আমার এখানে ব্যাক হ্যান্ডে কমিটমেন্টের পার্ট, প্রফেশনালিজমের পার্ট, কমিউনিকেশনের পার্ট, রিপোর্টিং এর পার্ট, এই যে এই জিনিসগুলো ব্যাক হ্যান্ডে থেকে যাচ্ছে। কিন্তু একটা সিভি তো আর পাস পেস করা যাচ্ছে না, এখন ওই জিনিসগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি যে ব্র্যান্ডিং এর জায়গাটা হচ্ছে, যিনি সিভি ওনার, ওই ব্যক্তির তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের জায়গাটা হচ্ছে তার ব্র্যান্ডিংটাকে ফুটাই তোলে। এই অ্যাচিভমেন্ট অনেকে দিতে চায় না, অনেকে বলে ভাই আমি কয়টা ক্রেস্ট পাইছি ছবি দিয়ে দেবো নাকি। আমি অনেকে মনে করে প্রফেশনাল ব্র্যান্ডিং আমি 10টা কোম্পানিতে চাকরি করছি, এটা রেখে যদি সেরকম কোম্পানি হয় হবে। বাট বিশেষ করে অ্যাচিভমেন্টের পার্ট, অ্যাক্টিভিটিজ এর পার্ট, টিম ওয়ার্কের পার্ট, টিম বিল্ডিং এর পার্ট, এই জায়গাগুলো আমাদেরকে এখন নিয়ে আসতে হবে, এখন এটা দেখতে চাই। সোশ্যাল মিডিয়ার পার্ট এখন টেকনিক্যাল একটা সাউন্ডের পরিণত হয়েছে। সো এই জায়গাগুলো প্রফেশনাল ব্র্যান্ডিং এ এখন অনেক জায়গায় রিক্রুটমেন্টে দেখতেছে। রিজনটা হচ্ছে আমরা আমাদের অর্গানাইজেশন থেকে রিক্রুটমেন্ট হেড হান্টিং এর কাজ করে থাকি। আমরা বিভিন্ন জায়গায় যখন লোক বা ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের রিকোয়ারমেন্ট পাই, সেখানে ক্যান্ডিডেট যখন আমরা পাঠাই বা ক্যান্ডিডেটের সিভি পাঠাই, তারা ওই জায়গাগুলো দেখতে চায়। এই যে দেখতে চায়, তখন আমাদেরকে প্রশ্ন করে ভাই একটু সিনিয়র হলে একরকম, জুনিয়র হলে একরকম, এই জায়গাগুলো। এই জন্য আসলে প্রফেশনাল ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড কি অবজেক্টিভ হিসেবে এখন চলে আসছে সিভিতে।
থ্যাংক ইউ জান্নাত, প্লিজ গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে আসলাম। এটা ছিল আমাদের ফার্স্ট রিক্রুইটার সাইকোলজি, যেটা আমি বলেছিলাম 6 সেকেন্ড রুল, যেটা এইচআর হোক বা রিক্রুইটার সকলেই হচ্ছে ফলো করে যখন আমরা ম্যানুয়াল সিভি শর্টিং করি। ম্যানুয়াল সিভি শর্টিং এর ক্ষেত্রে যখন আমরা সেটা হেড হান্টিং হোক বা কোনো ভ্যাকেন্সি হোক, সেটা আমাদের ওন অর্গানাইজেশন বা আদার্স কোনো অর্গানাইজেশনে, যেহেতু আমরা রিক্রুটমেন্টের কাজ করি, সেক্ষেত্রে যখন আমরা একটা ভ্যাকেন্সি পোস্ট করি, সেই একটা ভ্যাকেন্সির জন্য আমাদের হিউজ পরিমাণ অ্যামাউন্টের একটা সিভি চলে আসে। এই সিভি গুলো, ধরুন একটা ভ্যাকেন্সি এগেনস্টে যদি 700-800 সিভি চলে আসে, অ্যাজ এ এইচআর বা অ্যাজ এ রিক্রুইটার কখনই তার পক্ষে পসিবল না 800 সিভি এ টু জেড রিড করা। এটা কখনোই সম্ভব হবে না। তখন রিক্রুইটার কি করে, 6 সেকেন্ডের একটা রুল ফলো করে। 6 সেকেন্ডের মধ্যে সে একটা সিভি যখন অন করে, তখন থেকে মানে নেক্সট 6 সেকেন্ডের মধ্যে সে সিলেক্ট করে ফেলে যে এই সিভিটা রিজেক্ট হবে, আদারওয়াইজ শর্টলিস্ট হবে। সেই 6 সেকেন্ডে সে কোন জিনিসগুলো দেখে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ফার্স্টলি সে দেখে হচ্ছে লেআউট। লেআউট বলতে কি বোঝায়? লেআউট হচ্ছে সিভির ফরম্যাট আমরা যেটা বলি সেটা না। লেআউট হচ্ছে আপনার সিভির ডিজাইন কেমন হবে, সিভির ডিজাইন বা আপনার সিভির যে ফরম্যাটিং গুলো আছে সেগুলো আপনার কিভাবে সাজানো। খুব সহজ বাংলা ভাষায় যদি বলি, আপনার একটা ঘর আছে, সেই ঘরে জিনিসগুলো কিভাবে সাজানো, এটাকে বলা হয় লেআউট। আপনি বেড কোথায় রাখছেন, আপনার ড্রেসিং টেবিলটা কোন জায়গায় আছে, আপনার ডাইনিং রুমটা কিভাবে আপনি সাজিয়েছেন, এটাকে বলা হয় লেআউট। সেই লেআউটটা সে দেখে রিক্রুইটার, যে সিভির লেআউট কেমন, প্রফেশনাল অর আনপ্রফেশনাল। যখন আনপ্রফেশনাল কোনো লেআউট হয়, যে লেআউট গুলো হচ্ছে মিক্সড আপ, পুরো লেআউট হচ্ছে মিক্সড আপ করা, সেক্ষেত্রে তখন রিক্রুইটারের ফার্স্ট একটা ইমপ্রেশন থাকে নেগেটিভ। এইখানে একটা নাম্বার মার্কিং হয়ে গেল যখন লেআউটটা তার প্রফেশনাল আসে না। একটা নেগেটিভ মার্কিং যখন হয়ে যায়, তখন অলরেডি কিন্তু আপনার সিভি রিজেক্ট হওয়ার চান্স বেড়ে গেছে। সেকেন্ড হচ্ছে স্কিল। আপনার কি কি স্কিল আছে, তাদের রিকোয়ারমেন্ট প্লাস হচ্ছে আপনার স্কিল, দুইটা তখন ম্যাচ করবে রিক্রুইটার। অ্যাজ লাইক আমাদের প্রিভিয়াস কিছু দিনের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভের একটা ভ্যাকেন্সি দিয়েছিলাম। এখন অন্য একটা ডিপার্টমেন্টের বা অন্য একটা সেক্টরের কেউ যদি আমাকে সিভি ফরওয়ার্ড করে, সেই সিভিটা কি আমি নিব? আমার তো প্রয়োজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট একজন। আমি তো একজন যে লেবার ল নিয়ে কাজ করে, যে এইচআর পলিসি নিয়ে কাজ করছে, তাকে তো আমি নিব না, কারণ আমার রিকোয়ারমেন্ট ওইটা নাই। তো রিক্রুইটারের সেকেন্ড থিং কি থাকে, আমার রিকোয়ারমেন্ট কি, সিভিতে স্কিল কি আছে। স্কিল কিন্তু একজন ফ্রেশারেরও থাকে, একজন প্রফেশনালেরও থাকে। প্রফেশনালের হয়তো সে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা তার স্কিলে চলে যাচ্ছে, আর ফ্রেশারের ক্ষেত্রে তার কোনো ট্রেনিং হতে পারে, কোনো অ্যাচিভমেন্ট হতে পারে, ভলান্টিয়ার কোনো কাজ হতে পারে, ইন্টার্ন হতে পারে, সেই জিনিসগুলো তার স্কিলের মধ্যে চলে যাচ্ছে। তারপর থার্ডলি কি দেখে, এক্সপিরিয়েন্স। তার এক্সপিরিয়েন্স আছে কিনা ওই রিলেটেড, যেমন সার্কুলারে আমরা দিয়ে থাকি যে আমি এই সেক্টরের বা এই ডিপার্টমেন্টে এই ডিজিগনেশনে একটা লোক নিব, তার 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা 1 বছরের মিনিমাম 1 বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা তার 4-5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। অনেক সময় ফ্রেশারও হায়ার করা হয়, তখন আবার ওইটাও নোট থাকে যে ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স থাকলে তখন রিক্রুইটার কি দেখে, এক্সপিরিয়েন্স আছে কিনা। থার্ড সেকেন্ডে কি দেখছে, এক্সপিরিয়েন্স আছে কিনা। ফোর্থ সেকেন্ডে দেখা হচ্ছে ট্রেনিং। ট্রেনিংটা ফ্রেশারদের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে সে ট্রেনিংটা করেছে কিনা, ট্রেনিং ওই রিলেটেড কিনা। এখন লোক নিবে মার্কেটিং এ, সে ট্রেনিং করেছে সেলসে। সেলস আর মার্কেটিং কি এক? দুইটা কিন্তু আলাদা। সেলস হচ্ছে একটা জিনিস, মার্কেটিং হচ্ছে একটা জিনিস। যেমন আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমি জানি যে মার্কেটিং বিষয়টা আলাদা, সেলস আলাদা। আমাদের মধ্যে কিন্তু একটা ধারণা আছে সেলস আর মার্কেটিং দুইটা এক, সেম না, দুইটা আলাদা। তো এখন রিক্রুইটার তখন দেখে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কোনো ট্রেনিং আছে কিনা, হোক সে ফ্রেশার বাট তার ট্রেনিং আছে কিনা, সে বিষয়টা সম্পর্কে জানে কিনা। যদি জানে
তারপরে হচ্ছে এটা তার প্লাস পয়েন্ট, আর যদি না থাকে তাহলে এটা তার মাইনাস পয়েন্ট। 4th সেকেন্ড কিন্তু চলে গেল, 4th সেকেন্ডে সে ট্রেনিং রিলেটেড একটা প্লাস অথবা মাইনাস যে কোনো একটা স্কোর পেয়ে যাবে। তারপরে কি আসতেছে, তারপর 5th-এ আসবে তার এডুকেশন। এখন রিক্রুটার যখন এগুলো পেলো, তারপরে কিন্তু সে 5th সেকেন্ডে যাবে। যদি এগুলো না পায়, চারটার মধ্যে কোনোটাই নেই, সে কি 5th সেকেন্ডে যাবে? কখনোই যাবে না, ওই অব্দি লাস্ট। কারণ সে এই অবধি কিছুই পাচ্ছে না, কোনো মিল নাই। এখন তার এডুকেশন আছে, যদি সে ফ্রেশার হায়ার করে তখন সে এডুকেশন অবধি যাবে, আর যদি এক্সপিরিয়েন্স চায় সেক্ষেত্রে কিন্তু এডুকেশন অবধি যাবে না। এডুকেশনে গিয়ে সে কি দেখবে? আমাদের কিন্তু বেশিরভাগ সার্কুলার গুলোতে আমরা কি করি, লিখে দেই, স্পেসিফিক লিখে দেই যে এই ডিপার্টমেন্টের ইভেন তো এই সিজিপিএ, মিনিমাম এই সিজিপিএ লাগবে, তারপরে আমি তাকে মানে অ্যাপ্লাই করার সুযোগ দেবো, আদারওয়াইজ দিব না। এরকমই কিন্তু থাকে ভ্যাকেন্সি গ্রুপগুলোতে, আমরা প্রায় দেখি আমাদের মানে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকে যে এই জিনিসগুলো থাকতেই হবে মাস্ট। অন্য ডিপার্টমেন্ট বা এর নিচে সিজিপিএ তারা অ্যালাউড না, অ্যাপ্লাই করার জন্যই না, শর্টিং হওয়া হচ্ছে আরো অনেক পরের বিষয়। 5th সেকেন্ড এসে হচ্ছে সে এডুকেশন দেখছে। 6 নাম্বার এট লাস্ট হচ্ছে ফরম্যাটিং, যেটা আমি বলেছিলাম ফার্স্টে যে লেআউট আর ফরম্যাটিং দুইটা এক না। লেআউট হচ্ছে আপনার ঘর সাজানো, আর ফরম্যাটিং হচ্ছে আপনার ঘরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কেমন। ঘর ছোট, জিনিস অনেক বড়, এটা হচ্ছে বাংলা ভাষার পার্থক্যটা বোঝানো। ফরম্যাটিং এর মধ্যে কি কি যায় সিভির ক্ষেত্রে, যেমন ফন্ট, কোন ফন্ট আপনারা ব্যবহার করবেন। এমন অনেক সিভি আমরা পাই যে সিভি গুলো রিডেবলই থাকে না। ফন্ট এমন এমন ফন্ট ব্যবহার করে, ফ্যান্সি টাইপের ফন্ট ব্যবহার করে। প্রফেশনাল ফন্ট এক জিনিস, ফ্যান্সি ফন্ট আরেক জিনিস। সিভিতে কখনোই ফ্যান্সি টাইপের ফন্ট ব্যবহার করা যাবে না। ফন্টের একটা সাইজ থাকে, স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকে, সেই সাইজটা অবশ্যই মেনটেন করতে হবে। এই হচ্ছে 6 সেকেন্ড রুলস। 6 সেকেন্ডের মধ্যে কেউ কি কিছু বলছেন? না, কেউ কিছু বলছে না, স্পিকার অন হয়ে গেছিল। গো অ্যাহেড। আচ্ছা, ওকে। এই জি, হচ্ছে সিভির স্ট্যান্ডার্ড সাইজটা কত, ফন্টটা কত হবে একটু আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওই স্লাইড গুলো আমাদের আরো পরবর্তীতে আছে, আমরা ডিটেইলি এগুলো নিয়ে আলোচনা করবো যে ফন্ট সাইজ কত হবে, কোন ফন্ট আপনারা ব্যবহার করবেন, হেডিং এ ফন্ট সাইজ কত হবে, ভিতরের ডিটেইলে কত হবে, সবগুলোই আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের 6 সেকেন্ড রুল। এই 6 সেকেন্ডের মধ্যেই কিন্তু রিক্রুটার যখন ম্যানুয়ালি আপনার সিভি শর্টিং করছে তখন সে আপনাকে হয় শর্টলিস্ট করতেছে, আদারওয়াইজ রিজেক্ট করতেছে। এখন তারা কেন এটা করে? আমরা তো এত কষ্ট করে এত মানে পেজের পর পেজ, এমন সিভিও পেয়েছি 9 পেজের উপরে তার সিভি। এখন 9 পেজ, 9 পেজ পড়া কি পসিবল? আমি কি A to Z এখন পড়বো? এটা কোনোভাবেই পসিবল হয় না, কারো পক্ষেই পসিবল হয় না, কারণ শুধুমাত্র সে একা ক্যান্ডিডেট না, ওরকম আরো অনেক ক্যান্ডিডেট যার সিভি আমার পড়তে হচ্ছে। সেক্ষেত্রে রিক্রুটার কেন পড়ে না? না পড়ার একটাই রিজন, হিউজ পরিমাণ ক্যান্ডিডেট একটা ভ্যাকেন্সির জন্য, সেখানে আপনাকেই কেন সে হাইলাইট করবে? আপনার সিভিতে কিছু থাকতে হবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনি আছেন কর্পোরেটে, সিভি দিয়ে রাখছেন আরএমজি সেক্টরে, আপনার সিভিতে কি মানে কোনো ইম্প্যাক্ট পড়বে রিক্রুটারের উপর? তার তো আপনাকে প্রয়োজন নেই। সেক্টর দেখে, নিজের ডেজিগনেশন বুঝে, নিজের জায়গা, তাদের রিকোয়ারমেন্ট এবং আমার স্কিল দুইটা যখন একসাথে মিলবে তখন হচ্ছে সে আমাকে টাইম দিবে, আদারওয়াইজ সে কেন আমাকে টাইম দিবে? তো আমরা সবসময় চেষ্টা করব যখন আমরা সিভি পাঠাবো নিজেকে ক্যান্ডিডেট হিসেবে না ভেবে অ্যাজ এ রিক্রুটার, যে আমি যদি রিক্রুটার হতাম এই জেডির আন্ডারে বা এই জব ডেসক্রিপশনের আন্ডারে আমি কেমন লোক চাইতাম, কেমন সিভি চাইতাম, কি রিকোয়ারমেন্ট রাখা উচিত ছিল আমার, এইগুলো ভেবে যদি আমরা সিভি আপডেট করি তাহলে আমার মনে হয় অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা জব ডেসক্রিপশন পড়েই নাই, জাস্ট ভ্যাকেন্সি পোস্ট দেখেছে, HR এর মেলটাতে সিভিটা ফরওয়ার্ড করে দিচ্ছে, হয়তো সেই সিভি আরো 1-2 বছর আগে আপডেট করা। রিসেন্ট সে কোথায় আছে, কি স্কিল আপডেট হয়েছে, কি এক্সপিরিয়েন্স তারকে মানে আরো ভ্যালু অ্যাড করছে, এগুলো কিছু দেওয়া নেই। তাকে যখন কল করা হচ্ছে সে ওইখানে নাই,
তার মানে কি, এখানে ট্রাস্ট ইস্যু তৈরি হচ্ছে। রিক্রুটার তখন কি ভাববে, আপনি কি দিয়েছেন, ফলস কোন ইনফরমেশন দিয়ে রাখছেন, আপনার মধ্যে প্রফেশনালিজম নাই। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এত দিন যাবত, এত বছর আগের একটা জিনিস এখনো দিয়ে রাখছেন। এই জিনিসগুলো কখনোই করা যাবে না। সিভি আপডেটের একটা টাইম আছে, সেটা নিয়েও আমরা কথা বলবো যে ঠিক কতদিন পর পর সিভি গুলো আপডেট করতে হবে। ওকে, নেক্সট স্লাইডে হচ্ছে এটিএস জিনিসটা কি। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এটিএস কি এটা জানে না, এবং এটিএস কেন সিভি রিজেক্ট করে এই বিষয়টা জানে না। এটিএসটা আসলে কি, যেটা আমি ফার্স্টে কিছুটা বলেছি বেসিক, যে এটিএস হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। এটা হচ্ছে একটা ট্র্যাকার, খুব সহজে বলতে একটা ট্র্যাকার, সিভি শর্টিং এর একটা ট্র্যাকার। যেমন ছোট ছোট অর্গানাইজেশনে ম্যানুয়ালি আপনি 500-600 সিভি হয়তো কয়েকদিনে শর্টিং করে ফেললেন, বাট যখন একটা টপ অর্গানাইজেশনে ভালো একটা স্যালারি রেঞ্জে ভালো একটা ডেজিগনেশনের সার্কুলার হয়, সেখানে হাজার হাজার সিভি পড়ে। রিসেন্টলি আমি ভ্যাকেন্সি গ্রুপে, আমরা সবাই কম বেশি আছি, একটা রিক্রুটারের পোস্ট দেখেছি, উনি লিটারালি সরি বলতেছিল যে আমি আসলে সবার কাছে সরি বলছি যে আমরা আর কোনো সিভি অ্যাপ্রুভাল মানে নিতে পারছি না, আপনারা কাইন্ডলি আর সিভি পাঠাবেন না, অলরেডি আমাদের 15,000 সিভি হয়ে গেছে, আমরা লোক নিব একজন, অলরেডি 15,000 সিভি হয়ে গেছে, কাইন্ডলি আপনারা আর কেউ সিভি পাঠাবেন না। তার মানে জাস্ট ইমাজিন করুন আমাদের জব মার্কেটের কম্পিটিশন কোথায়। সেই কম্পিটিশনে এখন 15,000 সিভি, কয়জন এইচআর এর মানে প্রয়োজন ম্যানুয়ালি সেটা শর্টিং করতে। দ্যাটস ওয়াই সেই সব অর্গানাইজেশন গুলো এই এটিএস ট্র্যাকারটা ব্যবহার করে। এটিএস ট্র্যাকার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে ওই 15,000 সিভি আপনি দিলে ও হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে আপনার সিভি শর্টিং করে ফেলবে। এই টাইম বাঁচানোর জন্য হচ্ছে অর্গানাইজেশন গুলো এই এটিএস ট্র্যাকারটা ব্যবহার করে, এবং এটা খুব নিখুঁত ভাবে করে। ম্যানুয়ালি কোনো একটা কিছু আমরা স্কিপ করে যেতে পারি, কারণ যেহেতু আমরা মানুষ, আমাদের মাধ্যমে মানে ভুল হতে পারে, ভুল আমরা করি বা কোনো কিছু স্কিপ হয়ে যায়, কিন্তু যখন কোনো ট্র্যাকার বা সফটওয়্যার করে ভুলটা খুব কম হয়। এটিএস ট্র্যাকার সবসময় কিওয়ার্ড ধরে, যেটা আমরা সবাই কম বেশি জানি যে এটিএস ট্র্যাকার হচ্ছে কিওয়ার্ড ধরে কাজ করে। কখনো আপনার সিভি কত সুন্দর সাজানো, এইটা কি ওইটা কি লেআউট ফরম্যাট এত কিছু না, ও হচ্ছে কিওয়ার্ড ধরবে, লেআউট ধরবে, ক্লিন ডিসেন্ট, এইসব জিনিসগুলো ধরবে। এখন আমরা দেখি এটিএস কি কি জিনিস ধরে এবং কিসের জন্য রিজেকশন করে আমাদের সিভি গুলো। ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড, যেটা আমি এতক্ষণ যাবত বলছিলাম। সিভির কিওয়ার্ড গুলো হচ্ছে ফার্স্টলি হচ্ছে সিভির কিওয়ার্ড গুলো চেক করে, যেমন জব ডেসক্রিপশন আছে যেটা, সেখানে কি কি রিকোয়ারমেন্ট ছিল আমার, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই কিওয়ার্ড গুলো আছে কিনা। ধরুন আমি একটা ভ্যাকেন্সি পোস্ট করেছি যে আমার সেলসে লোক লাগবে, টিএসও লাগবে বা সিনিয়র এক্সিকিউটিভ লাগবে সেলসে, তো সেখানে আমি কি কি দিয়েছি, তার সেলসের এক্সপিরিয়েন্স লাগবে, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে হচ্ছে মার্কেটিং এ বা মার্কেটিং এ, তো মার্কেটিং এ যদি আমি সিজিপিএ দিয়ে থাকি সেই সিজিপিএ সেটাও সে কিওয়ার্ডে ধরবে। সেলসের আরো যদি কিছু ক্রাইটেরিয়া দিয়ে থাকি যে সে ভিজিটিং করতে পারবে কিনা, আউটডোর ভিজিটিং একটা সেলস অনেক বড় একটা পার্ট, এই জিনিসগুলো হচ্ছে এটিএস ট্র্যাকার কিওয়ার্ড হিসেবে ধরবে। সেক্ষেত্রে ও দেখবে যে আপনার জব ডেসক্রিপশনের সাথে সিভিতে কতটা মিল আছে, যদি এই দুইটা মিলে তখনই সে আপনার সিভিকে নাম্বারিং করবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। এটাই যে সবকিছু, বিষয়টা এমন না। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে জব ডেসক্রিপশন অনুযায়ী আপনার কিওয়ার্ড গুলো আছে কিনা, থাকলে ভালো, আদারওয়াইজ রিজেক্টেড। এটিএস কিন্তু এত কিছু দেখে না, ও পেলে আপনাকে রাখবে, পাবে না বাদ দিয়ে দিবে। দ্যাটস ওয়াই সবাই এটিএস ব্যবহার করে, কারণ ম্যানুয়ালি আমরা অনেক কিছু দেখি যে আচ্ছা এটা নাই ওইটা আছে, আচ্ছা ঠিক আছে নিয়ে নিচ্ছি, বাট এটিএস এ এইসব নেই। আপনার আছে মানে আপনি সিলেক্টেড, নেই মানে রিজেক্টেড। সেকেন্ডলি কি, সেকেন্ডলি হচ্ছে ফাইল ফরম্যাট। এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে সবসময় আমাদের সিভি দিতে হবে পিডিএফ ফরম্যাটে, এটা আমরা সবাই জানি, এটা খুব বেসিক একটা বিষয়। তারপরও বলতে হচ্ছে যে কিছু ক্যান্ডিডেট এমন থাকে, নট সবাই বাট কিছু ক্যান্ডিডেট এমন থাকে যে তারা পিডিএফ ফরম্যাটে দেয় না। হয়তো এমন একটা লিঙ্ক দিয়েছে যেই লিঙ্কটাতে মানে লিঙ্ক ওপেনই হচ্ছে না। আবার কিছু সিভি দেখি এরকম
পিডিএফ দিয়েছে, বাট পিডিএফ আবার পাসওয়ার্ড দেওয়া। তো সেই পিডিএফ একজন রিক্রুটার কিভাবে পড়বে? আবার কিছু থাকে এরকম ক্যান্ডিডেট, তারা সিভির একটা স্ক্রিনশট পাঠায়, স্ক্রিনশট পড়াও যায় না, কিছুই করা যায় না। এগুলো শুধুমাত্র আনপ্রফেশনালিজম, আর কিছু না। কারণ হচ্ছে যেখানে একটা ভ্যাকেন্সির এগেনস্টে এত এত মানুষ, আপনার কি মনে হয় আপনি একটা স্ক্রিনশট পাঠিয়ে ওইখানে মানে শর্টলিস্টেড হয়ে যাবেন? এটা কখনোই সম্ভব না। কারণ কম্পিটিশন যদি না থাকতো, কেউ নাই, তখন আপনি স্ক্রিনশট দিলেও সিলেক্টেড হয়ে যাবেন। বাট এখন কম্পিটিশন অনেক হাই, হাই থেকেও হাইয়ার, কিছুদিন পর হয়তো হাইয়েস্ট লেভেলে চলে যাবে। তো সেখানে যদি আপনি প্রপার ওয়েতে প্রফেশনালিজম না দেখান, কখনোই আপনি সিলেক্টেড হবেন না। তাতে আপনার যত ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকুক, অনেক কিছু আছে, বাট আপনি ওই সেন্ড করার ক্ষেত্রেই তো প্রফেশনাল না, আপনাকে কিভাবে একজন রিক্রুটার হায়ার করবে? তো সব সময় আমাদের সিভি পাঠাতে হবে পিডিএফ এ। পিডিএফ ফাইল ছাড়া কখনোই সিভি পাঠানো যাবে না। আর দিয়ে হচ্ছে লেআউট। লেআউট কেমন হতে হবে? এটিএস সব সময় ধরবে সিম্পল, ক্লিন, মেশিন রিডেবল লেআউট। এটিএস কিন্তু গ্রাফিক্স এর কিছু সিভি, নট কিছু, অনেক সিভি, গ্রাফিক্স এর এমন সিভি পাই আমরা যে ম্যানুয়ালি সেটা রিডেবল না। এটিএস কি ধরবে? এটিএস কখনোই গ্রাফিক্স এর সিভি মানে এটা রিডেবল হয় না, এটিএস ডিরেক্ট রিজেক্ট করে দেয়। গ্রাফিক্স এর সিভি কেউ করবেন না। এটা হচ্ছে আপনাকে কখনোই এটিএস এটাতে সিলেক্ট করবে না। গ্রাফিক্স এর সিভি গুলো এটিএস কখনোই নেয় না। এটিএস যখন দেখবে আপনার সিভিটা গ্রাফিক্স, ওইটা রিড করতে পারবে না। এটিএস এর কিছু ক্রাইটেরিয়া আছে, ও সব ফন্ট নিতে পারে না, সব লেআউট গুলো নিতে পারেন। এর জন্য লেআউট যতটুকু সম্ভব ক্লিন, সিম্পল লাগবেন। কারণ এটা এমন কোনো বিষয় না যে আপনাকে অনেক কিছু দেখাতে হবে, অনেক কিছু মানে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, এরকম কিছু না। যত সিম্পল রাখা যায় এবং প্রফেশনাল রাখা যায়। ফোর্থ হচ্ছে এক্সপিরিয়েন্স ম্যাচিং। এক্সপিরিয়েন্স দেখবে, যেমনটা আমি প্রথমে বলেছি, আমি লুক নিব সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সেখানে এইচআর তো আমি দেখে লাভ নাই, দেখবেও না, এটিএস কখনোই দেখবে না। আপনার ওই রিলেটেড কিওয়ার্ডই খুঁজবে, ওই রিলেটেড কিওয়ার্ড পেলে আপনাকে রাখবে, আদারওয়াইজ আপনাকে রাখবে না, এত সময় কখনোই দিবে না। লাস্টলি স্কিল রিলেভেন্স। আপনার এক্সপিরিয়েন্স নাই, বাট আপনার স্কিলে কোথাও একটাতে ওই কিওয়ার্ডটা পেয়েছে, রেখে দিবে। আপনার এক্সপিরিয়েন্স না থাকলেও রিজেক্ট হবে না, সেটা রেখে দিবে, আপনার মার্কিং এ যাবে, ডিরেক্ট রিজেকশন হবে না। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি এটিএস কি কি ধরে আর কি কি বাদ দেয়? জি আপু, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এখন আমাদের সামারি হচ্ছে এটাই যে সিভি কখনোই আমরা এমন ভাবে দিব না যে সেই সিভিটা জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা ডাটা এন্ট্রি করে দিচ্ছি, যে আমি কোথায় পড়াশোনা করেছি, আমার অ্যাড্রেস কোথায়, এই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। বিষয়গুলো এরকম না, যে কোনো জিনিস সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে যেন এটিএস সেগুলোকে ধরতে পারে। এটিএস যদি না ধরতে পারে, আমি যত কিছু লিখি, ধরেন আমি একদম 8-9 পেজের সিভি পাঠিয়ে দিলাম, এগুলো কখনোই এটিএস ধরবে না। সবসময় ক্লিন, সিম্পল রাখার চেষ্টা করবেন যেন এটিএস পড়তে পারে। আর আগেও বলেছি, ফ্যান্সি টাইপের কোনো ফন্ট কেউ ইউজ করবেন না। প্রফেশনাল কিছু ফন্ট আছে, সেগুলো আমরা বলে দিব, সেই জিনিসগুলো সবসময় ইউজ করবেন। নেক্সট স্লাইড হচ্ছে এটিএস রিজেক্টেড সিভি এরর। এটিএস কোন এরর গুলো ধরে যেগুলোর জন্য সিভি গুলো রিজেক্টেড হয়ে যায়? দেখো, মানে আমাদের স্লাইডে এত বড় একটা রিজেক্টেড দেয়া আছে যেন আপনারা সহজে বুঝতে পারেন। সিভি এরর, এই এরর গুলো কোনোভাবেই করা যাবে না। ফার্স্ট কি? ফ্যান্সি টেমপ্লেটস। এটার মানে আমরা বুঝি, এটার মানে হচ্ছে আমার মানে 2025 সালে এখন আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি, অনেক কিছু ইউজ করি, অনেকে আবার বাহির থেকেও সিভি বানাই, অনেক কিছু বানাই। যারা বানায় হয়তো তারা জানে না, বা হয়তো তারা প্রপারলি জানে না, বা প্রফেশনালি হয়তো কাজ করে না, জাস্ট সিভি বানাতে হয়, বানায়, দ্যাটস ইট। কিছু টেমপ্লেট থাকে, যেই টেমপ্লেট গুলো মানে খুব ফ্যান্সি টাইপের দেখতে, ফ্যান্সি বলতে মানে অনেক রং চং মাখানো, অনেক কিছু ডিজাইন ডিজাইন করা, চোখে দেখতে ভালো লাগে। তো আমরা অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষ কি মনে করি যে এই জিনিসগুলাই আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করবে, আমার সিভিটারে খুব সুন্দর বানায় দিচ্ছে। বিষয়টা এরকম না।
প্রফেশনাল সিভি গুলো খুব প্রফেশনাল থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে। সেই জিনিসগুলো এত ফ্যান্সি হয় না যে চোখ ধাঁধানো একটা ডিজাইন থাকতে হবে, এই ডিজাইন ওই ডিজাইন সেই ডিজাইন গ্রাফিক্স এর ডিজাইন, এইসব করা যাবে না। সবসময় টেমপ্লেট নিতে হবে, খুব প্রফেশনাল। সেকেন্ড জিনিস, মাল্টিপল কলাম। যেমন খুব সহজে যদি আমি বলি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমাদের সিভিতে ফ্রেশার হোক বা প্রফেশনাল, সেক্ষেত্রে আমরা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু সবার থাকে, বা এডুকেশনাল কোয়ালিফিকেশন, তাই তো? এক একজন এক এক হেডিং আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে আপনি তো একটা কলামের মধ্যে হচ্ছে সবগুলো সিরিয়াল মতো দিতে পারছেন, একদম আপনার এসএসসি থেকে শুরু করে হায়ার লেভেল অব্দি। সেখানে আমরা এমন সিভিও পাই যে সিভিতে আলাদা আলাদা ভাবে দেয়া, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাল্টিপল কলাম করার কোনো প্রয়োজন। এটা আপনার সিভিকে সুন্দর করবে না, আরো আনপ্রফেশনাল করতেছে। এইটা গেল একটা কথা। আরেকটা, এখন যেটা রিসেন্টলি খুব ফেমাস বলা যায় বা খুব চলে, 500টা সিভি আসলে তার মধ্যে 400টা সিভি থাকে এই টাইপের। এক সাইডে ব্লু কালার, আর এক সাইডে মানে ফুল সিভিটা হচ্ছে হোয়াইট কালার, ব্লু কালারের মধ্যে তার ছবি বা তার পার্সোনাল কিছু ডিটেলস, আর এই পাশে হচ্ছে তার সবকিছু। আচ্ছা, এখন এইটার কথা আমি কেন বললাম, স্পেশালি কেন বললাম, বলার একটা রিজন আছে। এই টাইপের সিভি গুলোর মধ্যে বেশিরভাগ দেখি ফ্রেশাররা অনেক বেশি ইউজ করে। যারা প্রফেশনাল তাদের মধ্যে কিছু আছে, বাট ম্যাক্সিমামই হচ্ছে তার ওই প্রফেশনালি থাকতে থাকতে কিছুটা আইডিয়া হোক বা আশেপাশের মানুষজনের কিছুটা জানাশোনা হোক, যাই হোক, তাদের মধ্যে এই ব্যাপারটা একটু কম। বাট ফ্রেশারদের মধ্যে অনেক দেখেছি তাদের সিভি গুলোতে কি থাকে, এই পাশে যে ব্লু কালার সাইডটা, সেখানে তারা তার ছবির নিচে তার নামটা দিয়ে দেন হচ্ছে সে তার স্কিলটা দিচ্ছে, ফাইন। সে আবার হচ্ছে এই পাশে হোয়াইট পোর্শনে এসে তার স্কিল আবার দিচ্ছে। মানে এগুলো কি বলে, মাল্টিপল কলাম। এগুলো করা যাবে না। এগুলো যখন থাকে এটিএস ডিরেক্ট আপনার সিভি রিজেক্ট করে দিবে। মাল্টিপল কলাম করা যাবে না, যে কোনো জিনিস যে কোনো জায়গায় একবার দিতে হবে, বারবার করা যাবে না। সেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হোক বা আপনার ওই স্কিল হোক, এক্সপিরিয়েন্স হোক, হোয়াট এভার, যাই হোক, আপনি পার্সোনাল ইনফরমেশন একবার দিয়েছেন উপরে, আপনার নিচে এসে আবার ডিটেইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ওইখানে দিয়েছেন, দ্যাটস এনাফ। সিভি হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন। এটা এমন না যে আপনার ফুল ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এখানে দিতে হবে। ফুল ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আসবে কখন, যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, বা ফুল ওয়ার্ক এক্সপিরিয়েন্স কখন আসবে, যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, যখন রিক্রুটার আপনাকে আস্ক করবে যে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, আপনার প্রিভিয়াস ওয়ার্ক প্লেসে আপনার কি কি রেসপন্সিবিলিটি ছিল, তখন হচ্ছে আপনি ডিটেইল বলবেন যে আমি এই এই কাজ করতাম, এই ডিপার্টমেন্টে ছিলাম, এইভাবে আমার ওয়ার্কিং প্রসেসটা ছিল। বাট এত কিছু ডিটেইলে প্যারাগ্রাফ লেখার জন্য মাল্টিপল কলাম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটা করা যাবে না, এটিএস ডিরেক্টলি এটা এরর ধরবে। থার্ডলি হচ্ছে, যেটা আমি বলেছি অলরেডি, আইকন এবং গ্রাফিক্স কোনোভাবেই ব্যবহার করা যাবে না। গ্রাফিক্স এটিএস এর রিডেবল না। আবারও বলছি, গ্রাফিক্স এটিএস এর রিডেবল না। এটিএস কখনোই গ্রাফিক্স পড়তে পারে না। এটিএস গ্রাফিক্স রিজেক্ট করে দেয়, কারণ ওর মধ্যে ওই সেন্সরটাই নেই যেটাতে ও গ্রাফিক্স পড়তে পারে। গ্রাফিক্স করা যাবে না। সবসময় প্রফেশনাল কিছু দিবেন, যেটা খুব সিম্পল থাকবে, এটিএস সহজে করতে পারবে। আমরা কিন্তু কেউ জানি না কোন অর্গানাইজেশন এটিএস ট্র্যাকার ব্যবহার হচ্ছে, কোন অর্গানাইজেশনে ম্যানুয়ালি সিভি শর্টিং হচ্ছে। সো কখনোই এই জিনিসগুলো ব্যবহার করবেন না। ফোর্থ হচ্ছে মিসিং কিওয়ার্ড। কিওয়ার্ড যদি না থাকে এটিএস কি আপনাকে ধরবে? এটিএস কখনোই আপনার সিভি শর্টিং করবে না যদি কিওয়ার্ড না থাকে। কিওয়ার্ড মাস্ট বি থাকতে হবে। এর জন্য বারবার বলবো, জব ডেসক্রিপশন মাস্ট বি পড়বেন, পড়ে তারপর অ্যাপ্লাই করবেন। না পড়ে কখনো আপডেট মানে সিভি আপডেট না করে কখনো অ্যাপ্লাই করতে যাবেন না। আগে জব ডেসক্রিপশন ঠান্ডা মাথায় পড়বেন, তারপরে হচ্ছে সেই ডেসক্রিপশন অনুযায়ী আপনার সিভি আপডেট করবেন। কি কি কিওয়ার্ড দিতে হবে জব ডেসক্রিপশনই মার্ক করবেন, কিওয়ার্ড কি কি হতে পারে। তারপরে হচ্ছে আপনি আপনার সিভি আপডেট করে সেটা সেন্ড করুন। আদারওয়াইজ কখনোই আপনার ভালো কোনো ফিডব্যাক আসবে না। আপনি যখন একটা জবকে টাইম দিবেন,
তখন রিক্রুইটারের দিক থেকেও আপনার জন্য টাইম আসবে। আপনি এটাতে মনে করছেন যে ভ্যাকেন্সি পেয়েছি, এইচআর এর মেইলে ফরওয়ার্ড করে দিলাম, শেষ। আপনার সিভি ও রিক্রুটারের ওই দিক থেকে আমি কোনো কিওয়ার্ড পাইনি, এটা রিজেক্ট, শেষ। আপনিও টাইম দিচ্ছেন না, সেও টাইম দিবে না। সব সময় ভাববেন আমি কি দিচ্ছি তার রিটার্নে আমার কাছে আসবে। নেক্সট হচ্ছে নন স্ট্যান্ডার্ড হেডিং। হেডিং দেওয়ার ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। যেমন আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। যদি এটা ধরি, তাহলে এখন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আপনি যদি আদার কিছু দিয়ে দেন, যে ইনস্টিটিউশন নেম এন্ড পাসিং ইয়ার, এটা তো কোনো হেডিং হয় না। তখন কি দিতে হবে আপনার? স্ট্যান্ডার্ড হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা এডুকেশনাল কোয়ালিফিকেশন। আর আনপ্রফেশনাল কি হচ্ছে যে ইনস্টিটিউট নেম এন্ড পাসিং ইয়ার, এরকম কিছু বা এই টাইপের আরো অনেক কিছু থাকে, এক একজন এক এক ভাবে সিভি বানায়। তো ওই রকম কিছু দেওয়া যাবে না, সবসময় হেডিং রাখতে হবে স্ট্যান্ডার্ড, যে আমি কোন স্ট্যান্ডার্ডে কেমন হেডিং করতেছি। সেই হেডিং এর উপর নির্ভর করে কিন্তু এটিএস রিজেক্ট করবে, কারণ ওর কাছে কিছু তথ্য আগে থেকে ইনপুট করা থাকে। যেহেতু ট্র্যাকারের মধ্যে কিছু তথ্য আগে থেকে ইনপুট করা থাকে যে তুমি এটা ধরবে এবং এটা বাদ দিবে, কিছু ফরম্যাটিং অলরেডি ওর মধ্যে ইনপুট করা থাকে। তো আপনি যখন ওই ইনপুটের বাইরে গিয়ে কিছু দিবেন, তখন সে কোনোভাবেই এটা নিতে পারবে না। তাই এটা করাই যাবে না, কোনোভাবেই করা যাবে না। যে কোনো হেডিং খুব প্রফেশনাল ওয়েতে দিতে হবে, চিন্তা ভাবনা করে যে কোনটা দিলে প্রফেশনাল হবে, কোনটা দিলে আনপ্রফেশনাল হবে, এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে দিতে হবে। তারপরে কি? তারপরে হচ্ছে কালার হেভি লেআউট, হিউজ কালার। এরকমও আমি সিভি পেয়েছি, একটা ওয়ার্ড একটা কালার, আরেকটা ওয়ার্ড আরেকটা কালার, আরেকটা ওয়ার্ড আরেকটা কালার, মানে একটা লাইনের মধ্যেই রংধনু হয়ে গেছে। এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো খুব অ্যাভয়েড করে চলতে হবে। প্রফেশনাল কিছু কালার আছে, স্ট্যান্ডার্ড কিছু কালার আছে, সেই কালার গুলোই শুধুমাত্র সিভিতে ব্যবহৃত হবে, এর বাইরে অন্য কোনো কালার ব্যবহার করা যাবে না। কালারের জন্য এটিএস রিজেকশন দিবে। আপনার সিভিতে যদি আপনি রেড কালার ইউজ করেন, ডিরেক্ট ইরর ধরবে। এই জিনিসগুলো কখনোই করা যাবে না, সবসময় প্রফেশনাল কালার গুলো রাখতে হবে যেন এটিএস কোনোভাবে রিজেকশন না করে। একদম লাস্টলি থাকবে জেপিজি পিএনজি এলিমেন্ট। জেপিজি অথবা পিএনজি এলিমেন্ট গুলো কখনোই সিভিতে ইম্পোর্ট দেওয়া যাবে না। সিভিতে জেপিজি বা পিএনজি এলিমেন্ট গুলো কোনোভাবেই ইনপুট দেওয়া যাবে না। অ্যাজ লাইক আপনার ছবি আপনি দিচ্ছেন সিভিতে, এখন ছবিটা আপনি অবশ্যই ওইখানে জেপিজি ফরম্যাটে কিভাবে দিলে ওয়ার্ডে সেটা কনভার্ট হবে সেটা আপনার জেনে বুঝেই তারপর দিতে হবে, বা আপনি যাকে দিয়ে করাচ্ছেন তাকে দিয়ে ওইভাবেই বলাতে হবে বা ওইভাবেই করাতে হবে, যে জেপিজি কোনো এলিমেন্ট যেন এইভাবে জেপিজি হয়েই না থাকে, এটা যেন ওয়ার্ডে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এই গেল আমাদের এটিএস কি কি কারণে রিজেক্টেড করে, আমাদের সিভি গুলোর কোন কোন এরর গুলো ধরে, কোন কোন ভুল গুলো ধরে। এই টোটাল 7টা মেইন এরর। এই এরর গুলো কখনোই করা যাবে না সিভিতে, কখনোই এই এরর গুলো রাখা যাবে না। সব সময় সিভি নিট এন্ড ক্লিন থাকতে হবে, ফন্ট দেখতে হবে, কালার দেখতে হবে, কালার কম্বিনেশন, মাল্টিপল কলাম, এই বিষয়গুলো করা যাবে না। ইভেন দো আইকন গ্রাফিক্স যেগুলো আমি বলেছি এগুলো রাখা যাবে না। এবং কিওয়ার্ড নেই এই টাইপের কোনো সিভি কখনোই এটিএস ধরবে না। কিওয়ার্ড মাস্ট বি ইনপুট করতে হবে, সেটা অনেক বেশি হোক বা অনেক কম, বাট কিওয়ার্ড থাকতে হবে। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইড, সিভি স্ট্রাকচার এন্ড পেজ লেংথ রিকোয়ারমেন্ট। সিভি স্ট্রাকচার কেমন হওয়া উচিত, এইটা নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো। আচ্ছা, এখন আমাদের টপিকের টাইটেল হচ্ছে আইডিয়াল সিভি স্ট্রাকচার। আচ্ছা, আদর্শ সিভির স্ট্রাকচার কেমন হওয়া উচিত। ফার্স্টে কি আসছে, ওয়ান কলাম লেআউট। ওই যে বললাম প্রিভিয়াস স্লাইডে কিন্তু বলেছে মাল্টিপল কলাম করা যাবে না। সো কি করতে হবে, আইডিয়াল সিভি স্ট্রাকচারে ওয়ান কলাম লেআউট। যে কোনো জিনিস সিভিতে একবার এক কলামেই দিতে হবে, বারবার এক এক জায়গায় এক একটা কলামে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড, ক্লিন হোয়াইট ব্যাকগ্রাউন্ড।
সব সময় সিভির ব্যাকগ্রাউন্ড হবে ক্লিন এবং হোয়াইট। এমন অনেক সিভি আমরা পাই গ্রাফিক্স এর এমন ব্যাকগ্রাউন্ড করা যে সিভিটাই মানে হাইলাইট হচ্ছে না, তার ব্যাকগ্রাউন্ডটাই হাইলাইট হচ্ছে। এত ডিজাইন, এত কিছু, এত কালার, এই জিনিসগুলো করা যাবে না। সিভি হবে সবসময় কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। থার্ড, স্ট্যান্ডার্ড হেডিংস। এটা বলেছি স্ট্যান্ডার্ড হেডিংস থাকতে হবে। হেডিং গুলো কিভাবে দিবেন বা প্রফেশনালি কিভাবে দেয়া যায় সেগুলো ভেবে তারপরেই দিতে হবে। হুটহাট আমি এটা দিচ্ছি, নর্মালি আমার মাথায় যেটা আসতেছে এটাই আমি লিখে দিচ্ছি, এইভাবে হেডিং মানে হেডিং গুলো দেওয়া যাবে না। হেডিং দিতে হবে ভেবে চিন্তে যে প্রফেশনাল কোনটা বোঝায় আর কোনটা আনপ্রফেশনাল হচ্ছে। ফোর্থ হচ্ছে প্রফেশনাল ফন্ট। সেটা আমি বলেছি, প্রফেশনাল ফন্ট ইউজ করতে হবে, কোনো ফ্যান্সি টাইপের ফন্ট ইউজ করা যাবে না। ক্লিয়ার সেকশন, যে কোনো সেকশন ক্লিয়ার থাকতে হবে। কোনো সেকশন এমন থাকা যাবে না যে এটা করেছি বাট এটার মানে অনেক সময় মিক্স আপ থাকে। যেমন এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, অনেকে এক্সপিরিয়েন্সে জাস্ট লেখে যে আমি এই জায়গায় কাজ করেছি এই ডিপার্টমেন্টে, দ্যাটস ইট। এখন এই ডিপার্টমেন্টে আপনি কি ভ্যালু অ্যাড করেছেন স্পেসিফিক তো কিছু লিখতে হবে। সেটা তো সে লিখছে না, সে জাস্ট লিখছে আমি এই ডিপার্টমেন্টে কাজ করেছি, এতদিন কাজ করেছি, দ্যাটস ইট, এই আমার কাজের প্রসেস। ঠিক আছে, এই কাজের প্রসেসে এই ডিপার্টমেন্টে বা এই ডেজিগনেশনে তো আরো অনেক মানুষ অ্যাপ্লাই করেছে, আপনি কি ভ্যালু অ্যাড করেছেন সেই অর্গানাইজেশনে সেটা তো আপনার বলতে হবে। দেন হচ্ছে লজিক্যাল ফ্লো, এই জিনিসটা থাকতে হবে। লজিক্যাল ফ্লো বলতে কি বুঝে, সিভির কোনটার পরে কোনটা যাবে সেটা আমাদেরকে বুঝতে হবে। যে সিভির ফার্স্টে এটা যাচ্ছে, তারপরে এটা, হেডিং এর পরে কি যাবে, কোনটার পরে কি যাবে, এইখানে এটাই বোঝানো হয়েছে লজিক্যাল ফ্লো বলতে। ফ্লো যদি এখন আপনি ফার্স্টলি আপনার ছবি দিয়ে আপনার স্কিল দিয়ে দিলেন, এটা কি ফ্লো হলো? এটা তো আনফ্লো হয়ে গেল, লজিক্যাল ফ্লো হবে না, আনলজিক্যাল ফ্লো হয়ে যাবে। কারণ ছবির পরে আপনার কি দিতে হবে, আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন, লাইক আপনার নেম, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস, ইমেল। কারণ লিঙ্কডইন প্রোফাইল থাকলে সেটা দেয়, যদিও অপটিমাইজ করা থাকে। আনঅপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইল কেউ কখনোই প্রোভাইড করবে না বা করা যায় না, কারণ এটা খুবই আনপ্রফেশনাল যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ না থাকে। তো এই ফ্লো গুলো হচ্ছে বুঝতে হবে, কোনটার পরে আমি কোনটা রাখবো বা কোনটার পরে আমি কোনটা দিব। এখন আসে হচ্ছে লেংথ গাইডলাইন। লেংথ বলতে আমরা কি বুঝি, একটা সিভি কতটা বড় হতে পারে, কার সিভি কতটা বড় হতে পারে, এটা হচ্ছে আমরা এখানে আলোচনা করব। ফার্স্টলি হচ্ছে ফ্রেশার, যারা নিউ ফ্রেশার, যাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই এখন অবধি, যারা ক্যারিয়ারে হচ্ছে ঢুকেনি বা ক্যারিয়ার লাইফ যাদের স্টার্ট হয়নি, তাদের ক্ষেত্রে, ফ্রেশারদের ক্ষেত্রে সিভি লেংথ হবে 1 পেজ। 1 পেজের মধ্যে তাদের সকল কিছু দিতে হবে। দেন হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ বা এন্ট্রি লেভেল, যারা জাস্ট রিসেন্টলি ক্যারিয়ার পথটাতে আছে ঢুকেছে, যাদের 1 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স আছে, তাদের ক্ষেত্রে হবে 1 থেকে 2 পেজের মধ্যে। ঠিক আছে, এই 1 থেকে 2 পেজ কিন্তু এটা ম্যাক্সিমাম। 2 পেজ কখন যাবে ম্যাক্সিমাম, সে যদি 1 পেজে পারে দ্যাটস গুড ফর হিম। যদি কোনোভাবে না হয়, অ্যাডজাস্টেবল না হয়, সেক্ষেত্রে সে 2 পেজে যাবে, বাট 2 পেজের বেশি সে কখনোই যাবে না। দেন থার্ডলি হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্টে, যাদের 3 ইয়ার প্লাস হচ্ছে 3 ইয়ার থেকে 7 ইয়ারের মধ্যে এক্সপিরিয়েন্স, তারা সব সময় 2 পেজের মধ্যে হচ্ছে রাখবে, 2 পেজের বেশি যাবে না। এটিএসও ধরবে না, ইভেন ম্যানুয়ালিও কখনো একজন রিক্রুটার বা এইচআর সেই সিভি কে কখনোই সিলেক্ট করবে না, কারণ এতটা টাইম নেই যে আপনার এতগুলো পেজ দেখবে। বা আমি যেই কথাটা বলেছি, সিভি হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, এখানে এত ডিটেইল লেখার কিছু নেই যে আপনি এতটা ডিটেইল লিখবেন আপনার কাজ নিয়ে, আপনার কাজের প্রসিডিওর নিয়ে। এখানে হচ্ছে আপনি টপিক গুলো লিখবেন যে আমার এই কাজ, এই কাজের এই প্রসেস ছিল, শেষ, দ্যাটস ইট। এত ডিটেইল আলোচনা করার জায়গা হচ্ছে ইন্টারভিউ বোর্ড, যদি রিক্রুটার আপনাকে জিজ্ঞাসা করে, আর যদি না করে নেই। বাট সিভিতে কখনোই ডিটেইল এত কিছু বলতে যাবেন না। এরকম আমরা হিউজ পরিমাণ সিভি পাই যেখানে সে তার রেসপন্সিবিলিটির একদম A to Z এত এত ডিটেইলে লিখেছে যে তার পেজ হয়ে গেছে 7-8 পেজ। এই জিনিসটা কখনো করা যাবে না। সব সময়
2 পেজের মধ্যে রাখবেন যারা 3 ইয়ার্স থেকে 7 ইয়ার্স এক্সপিরিয়েন্সের মধ্যে আছেন। দেন হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট, ম্যানেজার লেভেলে যারা আছে তাদের হচ্ছে 2 থেকে 3 পেজ, 3 হচ্ছে ম্যাক্সিমাম পেজ। 3 পেজের মধ্যে হচ্ছে তারা তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেন, নিজেদের পার্সোনাল ডিটেইল বলেন, সবকিছু এর মধ্যেই রাখবেন যেন এই পেজগুলোর মধ্যেই তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার পার্সোনাল ডিটেইল, তার স্কিল, তার ট্রেনিং, অ্যাচিভমেন্ট সবকিছু যেন চলে আসে। অল ডিটেইল না গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু। সামারি, সিভিটা হচ্ছে আপনার পুরো ওয়ার্ক লাইফের একটা সামারি। সামারির মতো করেই এখানে লিখতে হবে। এখানে প্যারাগ্রাফ লেখা, রচনা লেখা, উপন্যাস লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট সামারি গুলো দেয়া। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের ফুল সিভি স্ট্রাকচার ব্রেকডাউন। এখন আমরা এসেছি হচ্ছে সিভি স্ট্রাকচার ব্রেকডাউনের মধ্যে। স্ট্রাকচারটাতে কি কি থাকবে, কোনটার পরে কোনটা থাকবে? আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আচ্ছা, প্রিভিয়াস স্লাইডে যেটা আপনি এখানে দেখিয়েছিলেন যে মিড লেভেল ম্যানেজমেন্ট 3 to 7 ইয়ার্স, সিনিয়র লেভেল হচ্ছে 8+ ইয়ার্স। অনেক সময় দেখা যায় হচ্ছে আপনার মিড লেভেল ম্যানেজমেন্ট বাট হচ্ছে এটা 8 ইয়ার্স এরও বেশি আপনার হচ্ছে। তো এখন এই জিনিসটা কি আসলে পজিশনের উপর ডিপেন্ড করবে নাকি আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে? পেজ কয় পেজ হবে এটা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। এখন হচ্ছে এটা দুইটার উপরই আপনার ভ্যারি করে দিতে হবে। যেমন আপনি যেটা বলছেন যে হয়তো সে 8 বছর বা অনেক টাইম ধরে আছে বাট সে মিড লেভেলে রয়ে গেছে, থাকতেই পারে, খুব স্বাভাবিক, সবার ক্যারিয়ার ফ্লো একরকম হয় না। এখন যদি হয় সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে ওই যে বললাম তার ফুল ক্যারিয়ারটা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার নিজের এক্সপিরিয়েন্স হোক, স্কিল হোক, বা তার ক্যারিয়ার গোল, অ্যাচিভমেন্ট যা আছে সবকিছুর হচ্ছে মোরালটা আসবে। সে যদি 2 পেজের মধ্যে রাখতে পারে তার মোরাল, সে রাখবে। আর যদি ইন কেস অফ 2 পেজে হচ্ছে না তখন সে 3 পেজে যাবে, বাট সে মোরালটা দেবে, নট অল ডিটেলস, যে সব ডিটেলস আমি এখানে ইনপুট করব। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা এই স্লাইডে আসি। যেমন এই স্লাইডে হচ্ছে আমাদের ফুল স্ট্রাকচারটা ব্রেকডাউন করবো আমরা। ব্রেকডাউন মানে তো আমরা বুঝি যে আমরা এই স্লাইডে হচ্ছে সিভির সম্পূর্ণ পার্ট গুলো পার্ট বাই পার্ট একটার পর একটা দেখাবো যে কোনটার পরে কোনটা হবে। ফার্স্ট আসবে হচ্ছে হেডার। হেডারে কি কি থাকে? হেডারে ফার্স্ট অফ অল থাকে হচ্ছে আমাদের ফটো। ফটোর পরে আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন নট লাইক যে আপনার বাবার নাম কি, আপনার মার নাম কি, এগুলো না। পার্সোনাল ইনফরমেশন সেটা হচ্ছে নিজের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল, আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, নট পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি এখন কোথায় অ্যাভেলেবেল আছেন সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। হেডারে হচ্ছে এই বিষয়গুলো থাকবে। সেকেন্ড, ক্যারিয়ার অবজেক্টিভ, মোস্ট ইম্পর্টেন্ট ফর বোথ প্রফেশনাল হোক বা ফ্রেশার। ক্যারিয়ার অবজেক্টিভ এমন একটা জিনিস, এটা আপনার রিক্রুইটারকে পুশ করবে আপনার সিভির তার পরের গুলো পড়ার জন্য। এমন কিছু ক্যারিয়ার অবজেক্টিভ আমরা সিভিতে দেখি, জাস্ট সে লিখে রাখে আই ওয়ান্ট এ জব। এই বিষয়টা খুবই মানে বলতেও দুঃখ লাগে যে একজন ক্যান্ডিডেট কিভাবে শুধুমাত্র এইটুকু কথা লিখতে পারে। ক্যারিয়ার অবজেক্টিভ মানে অনেক বড় একটা বিষয়। তার মানে আবার এই না যে আপনি প্যারাগ্রাফ লিখবেন, হ্যাঁ এটাও ঠিক আছে, আপনি অবশ্যই শর্ট লিখবেন, বাট সেখানে আপনার গোল থাকতে হবে, আপনি কি করতে চান। আপনি যদি শুধু বলেন আই ওয়ান্ট এ জব, আমি কিভাবে বুঝবো যে আপনি কিছু করতে চাচ্ছেন, ক্যারিয়ার নিয়ে আপনার মানে একটা চিন্তা আছে, বা আপনি একটা এইমের মধ্যে আছেন, একটা গোল আপনার আছে। এইটা যদি আমি নাই বুঝি, আমি কেন আপনার সিভি দেখতে যাবো? আপনার মধ্যে তো কোনো প্রফেশনালিজমই নেই। ক্যারিয়ার অবজেক্টিভ হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে উল্লেখ করবেন। কিছু কিছু টাইমে বেশ অনেক রিক্রুইটারদেরকে আমরা দেখি খুব কমন একটা কোশ্চেন করতে ক্যান্ডিডেটদের, যে আগামী 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান। আপনাদের সবার কি মনে হয় রিক্রুইটার এই কোশ্চেনটা কি অযথা করে? কখনোই অযথা করে না। রিক্রুইটার যখন কোন একটা কোশ্চেন করে সে অনেক কিছু ভেবেচিন্তে একটা কোশ্চেন করে, এটা কোনো মানে অযথা একটা কোশ্চেন করা হয় না।
সে কিন্তু তার ওই ক্যারিয়ার অবজেক্টিভটা দেখেই এই কোশ্চেনটা করে যে আসলেই আপনার ক্যারিয়ার নিয়ে কি চিন্তা, কি ভাবছেন, কতটুকু আপনি ক্যারিয়ারকে ইম্পর্টেন্স দিচ্ছেন। ক্যারিয়ার গ্রোথ বলেন বা ক্যারিয়ারের সাকসেস বলেন, সবার কিন্তু এক সমান ভাবে আসে না। সেটা যার যার নিজের উপর ডিপেন্ড করে যে কেন সে পাচ্ছে না, কেন অন্য কেউ অল্প টাইমে পেয়ে যাচ্ছে। যদিও এটার মধ্যে অনেক কিছু থাকে, তবুও মোস্ট অফ ডিপেন্ড করে আমাদের নিজেদের উপর, যে আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে কতটা সিরিয়াস বা ডিসিপ্লিন ব্যাপারটা অন্যরকম। সো ক্যারিয়ার অবজেক্টিভ যখন লিখবেন, অবশ্যই সবাই খেয়াল রাখবেন ক্যারিয়ার অবজেক্টিভ যেন আপনাকে এক্সপ্লেইন করে রিক্রুইটারের কাছে, কারণ সিভিতে কিন্তু আপনি নিজে নেই, সিভি আপনাকে প্রেজেন্ট করছে। সো ক্যারিয়ার অবজেক্টিভ এমন ভাবে লিখবেন যেন রিক্রুইটারের মনে হয় যে এর মধ্যে কিছু একটা আছে, আমি সিভিটা ফার্দার একটু দেখি, তার স্কিল আছে বা এক্সপিরিয়েন্স আছে কিনা এগুলো আমি ফার্দার দেখি। ক্যারিয়ার অবজেক্টিভ কখনোই এমন লিখবেন না আই ওয়ান্ট এ জব, এটা কখনোই ক্যারিয়ার অবজেক্টিভ হতে পারে না। ক্যারিয়ার অবজেক্টিভ সবসময় ব্রড কিছু হবে, যে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন, সামনের দিনগুলোর জন্য কি ভাবছেন। না, আর জি এখানে আমি একটা ছোট্ট ইনপুটটা দিতে চাই। আসলে ক্যারিয়ার অবজেক্টিভ সবাই তো একটা ভালো জব করবে, ভালো লাইফ ডিল করবে, একটা ভালো বেতন হবে, ভালো পজিশন হবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন দেখে বলবে আমার অমুক, সন্তান হলে বাবার গল্প করবে, ভাই হলে ভাইয়ের গল্প করবে না, অমুক জায়গাতে চাকরি করে একটা এই জায়গায় এই পজিশনে আছে। আসলে অবজেক্টিভের পার্টটা এখানেই অটোমেটিক্যালি চলে যায়। আমাদের লার্নিং পার্টটা হচ্ছে যে আসলে ক্যারিয়ার অবজেক্টিভটা আপনার যেমন স্বপ্নে বিভোর থাকবে, সাথে সাথে অর্গানাইজেশনকে যে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য ওই জায়গাতে একটা প্লেস পাবেন, এবং সেই প্লেসে আপনার স্বপ্ন এবং অর্গানাইজেশনের স্বপ্ন অ্যাকুমুলেট হবে, অ্যাটাচড হবে, হয়ে দেন এই জায়গাতে বোথ সাইড বা উইন উইন একটা সিচুয়েশন হবে, যে আমিও নিব, কোম্পানিকেও দিব, আমিও বেনিফিশিয়ারি পার্টটাতে সাইড নিব, কোম্পানিও তার বেনিফিশিয়ারি পার্টটাতে সাইড নিব। এখন এই কথাটা অনেক হাই থটের। সহজ ভাষায় হচ্ছে যে একজন মানুষের ক্যারিয়ার অবজেক্টিভের পার্টটা খুবই সিম্পল, যে আসলে আমি আমার ক্যারিয়ারের জন্য যা অর্জন করেছি, এজ এ ফ্রেশার হতে পারে, যে আমি লেখাপড়া করছি একটা ইউনিভার্সিটিতে, একটা কলেজেও হতে পারে। সো আমি যা অর্জন করেছি এবং আমি যা বুঝি, আমার যে মেধা বুদ্ধি যতটুকু আছে, এই জায়গাটাকে আসলে ওই জায়গায় ইউটিলাইজ করতে চাই, এবং সেই ইউটিলাইজের পার্টটা দিয়ে যেন অর্গানাইজেশনের যে মিশন ভিশন আছে আমাকে রিক্রুট করার জন্য, আমি একজন ব্যক্তি আমাকে রিক্রুট করতেছে, বিনা কারণে তো নিচ্ছে না, তা আমাকে রিক্রুট করার জন্য তাদের যে ভিশনের সাথে যে জায়গাটা টাচ করতে চাই, ওই জায়গাটা যেন আমি টাচ করতে পারি, ওই জায়গায় যেন আমি অ্যাটাচমেন্টটা থাকতে পারি। জান্নাত যেটা বারবার বলতেছিল যে একজন মানুষ লেখে যে আই ওয়ান্ট টু জব, আসলে এই কথাটা বলা অনেকটাই রং। বাট আমাদের জব দরকার বিধায় আমি যাচ্ছি, আর তার লোক দরকার বিধায় আমাকে নিচ্ছে। বাট আলটিমেট গোল কিন্তু এক জায়গাতে, আমি আমারটা দিব, অর্গানাইজেশন আমারটা নিবে। বোথ সাইড বেনিফিশিয়ারি কথা না থাকলে দেখেন ওই জায়গাটা ধরে নেয় কি রিক্রুটার, যে ইম্যাচিউর একটা স্টেটমেন্ট। অবজেক্টিভ কিন্তু একটা স্টেটমেন্ট, একটা কমিটমেন্ট। এই কমিটমেন্টের জায়গাটাই অর্গানাইজেশনের পক্ষ থেকে ফার্স্ট দেখে, যে আসলে এই জায়গাটা উনি কতটুকু দিতে পারবে, উনি কতটুকু নিতে পারবে, এই জায়গাটা চলে আসে। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাটা আমরা চেয়ে বসি যে আমি এমন একটা এনভায়রনমেন্ট চাই, যে এনভায়রনমেন্ট আমার কাছে মৃত্যুর পরে জান্নাত হবে, মানে ওরকম একটা সুন্দর একটা পরিবেশ চাই। জান্নাতে যাওয়ার ট্রেনার তাকে বলছি না, ওর নাম জান্নাত তো। সো মৃত্যুর পরে জান্নাতে যেরকম আমি থাকতে চাই, আমার ওরকম একটা পরিবেশ দিয়ে আমাকে প্রতিষ্ঠান নিবে না, এরকম সুযোগ নাই। আমি ওরকম একটা জায়গা থাকতে চাই যেখানে আমার নলেজ, আমার ক্যারিয়ার, আমার যেটাকে আস্ক বলে, আমার অ্যাটিটিউড, স্কিল এন্ড নলেজ, আমি এই জায়গাটা যেন আসলে আমি শেয়ার করতে পারি, এবং ওই জায়গাটা শেয়ারিং এর পার্ট না থাকলে আমি যেন চ্যালেঞ্জ নিতে পারি, চ্যালেঞ্জ যেন থাকে, অ্যাজ ইউজুয়াল না হয়। সো আমার এনভায়রনমেন্ট ভালো চাওয়ার দরকার নাই, অর্গানাইজেশন দেখে শুনে যাব, আমাকে নিবে, আমি ভালো করে নিব, এই মোটোটা যেন থাকে। এটাইতেই রিক্রুটার বুঝে নেয় যে দিস পারসন হ্যাভিং এনি টাইম টেক ওভার চ্যালেঞ্জ। ওকে, থ্যাংক ইউ জান্নাত, প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ।
আচ্ছা, থার্ড রিকোয়ারমেন্ট কি? থার্ড হচ্ছে কি স্কিল। কি স্কিল বলতে আমরা কি বুঝি? আমাদের সবার মধ্যে অনেক ধরনের স্কিল থাকতে পারে, অনেক ধরনের আমরা কাজের ব্যাপারে দক্ষ হতে পারি। সেটা হতে পারে কোনো সফটওয়্যার চালানোর ক্ষেত্রে, কোনো আদার্স কোনো অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে হতে পারে, অনেক কিছু থাকতে পারে। বাট এই অনেক কিছু আমরা সিভিতে মানে ওই যে যেটা বলছি প্যারাগ্রাফ লেখার প্রয়োজন নেই, অনেক কিছুর কোনো প্রয়োজন নেই। জব ডেসক্রিপশনে তাদের রিকোয়ারমেন্ট কি ছিল, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কি কি স্কিল আছে। তারা চাচ্ছে সেলসের লোক, আমার সেলসে কি কি স্কিল আছে, আমি এতগুলো প্রজেক্ট হ্যান্ডেল করেছি, এতগুলো সেলস করেছি, এই টার্গেট অ্যাচিভ করেছি, এইটা করেছি সেটা, এই জিনিসগুলো হচ্ছে আমার তখন যাবে। আমি যদি এখন স্কিলে লিখি আমি খুব ভালো গান গাই বা আমি খুব মানে এই টাইপের, এই বিষয়গুলো ইরিলিভেন্ট বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দিব না। দিব কোনটা? তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কি স্কিল আছে সেইটা আমি দিব। তো এই জিনিসগুলো করার ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে তার জব ডেসক্রিপশনে কি কি আছে, অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট কি কি, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমাকে অ্যাকশন নিতে হবে যে আমি স্কিলে কি কি দিব। আমি দুনিয়ার সবকিছু জানি, আমি দুনিয়ার সবকিছু তাকে দিব না, কারণ সে আমার দুনিয়ার সবকিছু চায়নি। যেই 10টা জিনিস সে চেয়েছে সেই 10টা জিনিস আমি তাকে দিব যে হ্যাঁ আমার মধ্যে এই 10টা স্কিল আছে, বা আমার মধ্যে এই 10টা নয় বাট এই 5টা আছে, আমার সবকিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে স্কিলের পরে কি দিব? এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে যারা আমরা প্রফেশনাল আছি বা ক্যারিয়ারে অলরেডি অনগোয়িং, তারা আমরা দিতে পারি এক্সপিরিয়েন্স, যে আমরা কোন কোন প্রিভিয়াস কোন কোন কোম্পানিতে কাজ করেছি, কোন ডিপার্টমেন্টে কাজ করেছি, কতদিন কাজ করেছি, এই বিষয়গুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের এখানে যাবে। এখন এক্সপিরিয়েন্সের এখানে আরেকটা জিনিস আছে যেটা অ্যাজ এ এইচআর প্রফেশনাল বলেন আমরা অনেক বেশি নোটিস করি, ডিউরেশন টাইম, যে আপনি কোনো একটা কোম্পানিতে ঠিক কতদিন লাস্ট করছেন। এখন আমি দেখলাম আপনি প্রত্যেকটা কোম্পানিতে 2-3 মাস করে আছেন। আপনি আমার কথা বাদ দেন, অ্যাজ এ রিক্রুইটার আপনার কি মনে হয় আপনি সেই সিভিটা বা সেই ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করবেন? কখনোই কিন্তু করবেন না, কারণ আপনার মাইন্ডের থট কি আসবে, এ তো সব জায়গায় 2 মাস করে আছে, আমার প্রতিষ্ঠানে এসেও তো সে 2 মাস থাকবে। আনপ্রফেশনাল কোনো কিছু অ্যাড করা যাবে না, তার মানে এই না আপনি ফলস কোনো ডিউরেশনও দিবেন, সেটাও করা যাবে না। সবসময় ট্রান্সপারেন্ট থাকতে হবে। প্রত্যেকটা জায়গায় 2 মাস হওয়া তার মানে হচ্ছে আপনার নিজের মধ্যে কোনো একটা প্রবলেম আছে। একটা জায়গায় 2 মাস হওয়া ইটস ওকে, হতে পারে কোনো একটা জায়গায় কালচারাল প্রবলেম হতে পারে, ইন্টারনাল অনেক প্রবলেম হতে পারে, অনেক কিছু থাকতে পারে। একটা জায়গায় একটা প্রবলেম হতে পারে যে আমি 3 মাস ছিলাম, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি যদি 5টা জায়গায় জব করে থাকি সেই 5টা জায়গায় আমি 2 মাস করে আছি। এই জিনিসটা কখনোই করা যাবে না যে সব জায়গায় আমি 2 মাস করে আছি। তাহলে সেখানে রিক্রুটারকে বোঝায় যে আমার মধ্যে প্রবলেম আছে, ক্যান্ডিডেটের মধ্যেই প্রবলেম। কারণ প্রত্যেকটা অর্গানাইজেশন খারাপ এটা আপনি বলতে পারবেন না। প্রত্যেকটা অর্গানাইজেশনে ইন্টারনাল কিছু প্রবলেম থাকে, আদার্স অনেক প্রবলেম থাকে, অনেক কিছু থাকে। সেক্ষেত্রে আপনি একটা কি সর্বোচ্চ গেলে 2টা কোম্পানিতে এরকম হতে পারে, বাট প্রত্যেকটা অর্গানাইজেশনে হতে পারে না। সো এই জিনিসগুলো সবাই একটু খেয়াল রাখবেন। তারপরে নেক্সট, এটা হচ্ছে ফ্রেশারদের জন্য ইন্টার্নশিপ বা ভলান্টিয়ার কোনো কাজ। ফ্রেশাররা আমরা যখন আমি নিজেও হচ্ছে স্টুডেন্ট ছিলাম, আমরা কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় বা আফটার আওয়ার গ্রাজুয়েশনের পরে আমরা ট্রাই করি কি আমার ডিপার্টমেন্ট ওয়াইজ যে ডেভেলপমেন্ট কোম্পানি হোক বা আদার্স কোনো সেক্টর হোক সেই জায়গায় একটা ইন্টার্ন করার জন্য, ব্যাংক হতে পারে, অন্য অন্য জায়গা, যার যার রিলিভেন্ট একটা জবের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, সেটা ফ্রি ইন্টার্নশিপ হোক পেইড হোক হোয়াট এভার, বাট একটা ইন্টার্নশিপ করার কিন্তু একটা মানে টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে যখন আমরা স্টুডেন্ট থাকি। সো এই জিনিসগুলো ফ্রেশাররা তখন অ্যাড করবে, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স না থাকলে কি স্কিলের পরে হচ্ছে তারা ইন্টার্নশিপ বা তাদের ভলান্টিয়ারি কোনো কাজ থাকলে, যে আমি ইউনিভার্সিটির এই প্রজেক্টটা হ্যান্ডেল করেছি বা ভলান্টিয়ারের এই কাজটা করেছি, তখন হচ্ছে সে এটা ইনপুট দিবে তখন প্রপারলি। কোন ভলান্টিয়ার যে সে কাজটা করছে, সেই প্রজেক্টের নাম কি ছিল, কতদিন ছিল,
সেই প্রজেক্টে তার কি কন্ট্রিবিউশন ছিল, সে কি হিসেবে ছিল, প্রজেক্টটা সে লিড দিয়েছে নাকি প্রজেক্টে একটা পার্টিসিপেট করেছিল, কি ছিল, টোটাল বিষয়টা এখানে লিখতে হবে। দেন হচ্ছে ট্রেনিং, এটা বোথ সবার জন্য, ফ্রেশার হোক বা প্রফেশনাল। আমরা যে এখন প্রফেশনে আছি আমরা নিজেরাও তো ট্রেনিং করছি, আজকে একটা ট্রেনিং করছি, কালকে আরেকটা ট্রেনিং করছি, আমাদের প্রতিদিনই কিন্তু ট্রেনিং থাকছে। কেন আমরা রাখছি? নিজেকে আরো আপডেট করার জন্য। 2025 সালে এসে আমরা এআই জানি না এমন একটা মানুষ আমার মনে হয় খুব রিয়ালি পাওয়া যাবে যে এআই সম্পর্কে জানে না। আমরা সবাই জানি, ইভেন দো এখন বিআইও চলে এসেছে, আমার মনে হয় বিআই কিছু মানুষ জানে কিছু মানুষ জানে না, কিছুদিন পর হয়তো এটাও ট্রেন্ডিং এ চলে আসবে। তো এই বিষয়গুলো আমরা কিভাবে জানি, নলেজ গুলো আমরা কিভাবে নিই? এর মাধ্যমে, নিজেদেরকে আপডেট করার মাধ্যমে। এখন যারা প্রফেশনাল আছে তারাও এই ট্রেনিং পার্টটা অ্যাড করবে, যারা ফ্রেশার আছে তারাও অ্যাড করবে যে আমি অনলাইন ট্রেনিং করেছি বা আমি অফলাইন ট্রেনিং করেছি বা আমি কোনো প্রজেক্ট করেছি। তারপরে ট্রেনিং এর পরে আসবে হচ্ছে এডুকেশন। যেমন আমি আগে বলেছিলাম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনে এসে আপনি এসএসসি থেকে শুরু করে দেন হায়ার লেভেল অব্দি একটার পর একটা দিতে থাকবেন। আচ্ছা, সবাই কি ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা ম্যাডাম, আচ্ছা, এডুকেশনের পরে হচ্ছে প্রজেক্ট। এডুকেশনের পরে আসবে প্রজেক্ট। সেটা আপনি প্রফেশনাল হলে আপনার প্রজেক্ট থাকবে, প্রফেশনাল হলে যে আপনার প্রজেক্ট থাকবে না বিষয়টা এমন না। কারণ প্রফেশনালিও আমরা অনেক সময় অনেক প্রজেক্টের আলাদা ভাবে হচ্ছে দায়িত্ব পেয়ে থাকি। সেটা এইচআররাও পেয়ে থাকে, মার্কেটিং ডিপার্টমেন্টও পেয়ে থাকে, সেলস পেয়ে থাকে, ব্র্যান্ড প্রমোটার যারা তাদেরও আলাদা প্রজেক্ট থাকে। প্রজেক্ট পেতেই পারি আমরা, সেই প্রজেক্টটা এখানে উল্লেখ করা যাবে যে আমি এই প্রজেক্টে কাজ করেছি, এতদিনের একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টে এতগুলো মানুষকে লিড দিয়েছি বা এতগুলো মানুষের সঙ্গে আমি কমিউনিকেশন করেছি, এই জিনিসগুলো এখানে অ্যাড করা যেতে পারে। আর যারা হচ্ছে স্টুডেন্ট বা ফ্রেশার তাদের ক্ষেত্রে প্রজেক্ট সেম, যে আমি আমার ইউনিভার্সিটি থেকে এই প্রজেক্টটাতে হচ্ছে অ্যাটেন্ড করেছি বা এই প্রজেক্টটা লিড দিয়েছি, এই ডিটেল হচ্ছে এখানে ইন ডিটেল, নট যে আমি শুধু এই প্রজেক্টটা করেছি আপনি লিখে দিলেন যে আমি এই প্রজেক্টটা শেষ করেছি, এরকম না। ডিটেইলে কিভাবে লিখবেন নেক্সট স্লাইডে আসবে সেগুলো। তারপরে থার্ডলি আপনার অ্যাচিভমেন্ট, এটা প্রফেশনালদের জন্য অনেক বড় একটা পার্ট, যে আপনি আপনার এই হোল ক্যারিয়ার লাইফে টিল নাও কি অ্যাচিভ করেছেন, আপনার কোনো অ্যাচিভমেন্ট আদৌ আছে কিনা। ধরুন আপনি 4 বছর যাবত ক্যারিয়ারে আছেন বা আপনি 8 বছর যাবত ক্যারিয়ারে আছেন, এখানে আপনার অ্যাচিভমেন্টটা কি? আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট না থাকে তাহলে আপনার ক্যারিয়ার লাইফে আপনি কি করলেন? অ্যাচিভমেন্ট গুলো হচ্ছে এখানে দিতে হবে যে আপনি কি করেছেন, কি এমন করেছেন যে সেটার জন্য আপনার কোনো অ্যাচিভমেন্ট এসেছে। যেমন অ্যাজ এক্সাম্পল যদি আমি দেই, কল সেন্টার গুলোতে কি হয়, টপ পারফর্মার দেয়, সেলসও এরকম হয় টপ পারফর্মার দেয়, সবগুলো সেক্টরে কিন্তু এরকম বিষয়গুলো থাকে, আপনি সেই বিষয়গুলো সিভিতে অ্যাড করবেন। অ্যাচিভমেন্ট অনেক বড় একটা পার্ট। আপনার মনে হতে পারে যে এইটা দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, বাট এটা দেওয়ার প্রয়োজন আছে, কারণ যদি রিলেভেন্ট হয় এই জিনিসটাই আপনাকে মার্কিং করবে, আর যদি ইরিলেভেন্ট হয় তাহলে প্রয়োজন নাই। আপনি কর্পোরেটের একটা সিভি ড্রপ করছেন, আপনার আরএনজি সেক্টরে একটা অ্যাচিভমেন্ট, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি তো ওই সেক্টরেরই না, আপনি ওখানে সিভি দিবেনই না, আপনি সেখানেই দিবেন যেখানে আপনি ওই সেক্টরের, ওই রিকোয়ারমেন্ট আপনার মধ্যে আছে, ওই রিলেভেন্ট কোন অ্যাচিভমেন্ট থাকলে সেটা আপনি এখানে ইনক্লুড করবেন। তারপর ল্যাঙ্গুয়েজ, আমরা অনেকেই এটা দেই না, আবার অনেকেই দেই, এটা 50-50 রেশিও, কিছু সিভিতে আমরা পাই কিছু সিভিতে পাই না। ল্যাঙ্গুয়েজটা দেওয়া খুব দরকার। আমরা সবাই জানি বাঙালি হিসেবে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, বাট এর বাইরেও আপনি কোনো দেশের ল্যাঙ্গুয়েজ জানতেই পারেন, বা ইংলিশ যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা কম বেশি সবাই জানি, কেউ হয়তো ফ্লুয়েন্ট, কেউ হয়তো মিডিয়াম, কেউ হয়তো নর্মাল অ্যাভারেজ। তো মানে সেই বিষয়টা হচ্ছে এখানে উল্লেখ করবেন যে আপনি এর বাইরেও কোনো ল্যাঙ্গুয়েজ জানেন কিনা, যদি জানেন সেটা সেখানে ইনক্লুড করবেন। রেফারেন্স, এটা হচ্ছে লাস্ট। রেফারেন্স, এখন রেফারেন্স নিয়ে কথা আছে, সেটা হচ্ছে
রেফারেন্স দেয়া কি খুব ইম্পর্টেন্ট? এখন এটার দুইটা উত্তর হতে পারে, ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট নাও। এটা অ্যাভারেজ, ডিপেন্ড করে। কারণ রেফারেন্স এটা বোঝায়, ফার্স্ট অফ অল রেফারেন্স কি বোঝায়? রেফারেন্স বোঝাচ্ছে আপনার প্রফেশনাল একটা জায়গা আছে যেখানে এখন আপনি আপনার একটা রিলেটিভের রেফারেন্স দিয়েছেন, এটা কিন্তু বোঝাচ্ছে আপনার প্রফেশনাল কোনো জায়গা নেই। আপনি এত বছর ধরে চাকরি করছেন, অথচ মানে আপনার কোনো প্রফেশনাল যে একটা লোক আপনার রেফারেন্স দেবে, এরকম একটা লোকের সাথে কি আপনার কমিউনিকেট নেই? এটা কিন্তু আপনার নেগেটিভ একটা পয়েন্ট হয়ে গেল, যে আপনি আপনার রিলেটিভের কেন রেফারেন্স দিবেন? এখানে যে কোনো আপনার প্রফেশন থেকে একজনের রেফারেন্স দিবেন, সেটা আপনি কেন পারলেন না? তাহলে আপনার মধ্যে কোনো মানে কমতি আছে, বা আপনি কমিউনিকেট করতে পারেন না, বা তাদের সাথে সম্পর্ক হয়তো তেমন না, দ্যাটস আপনি রেফারেন্স দিতে পারলেন না। এটা কিন্তু প্রফেশনালদের পার্ট। আর যদি আসি ফ্রেশারদের পার্ট, সেক্ষেত্রে ফ্রেশাররা বা আমরা যখন ফ্রেশার ছিলাম তখন আমরা কি করতাম? আমরা ইউনিভার্সিটির লেকচারার হোক বা প্রফেসর যারা ছিল তাদের, বা হেড অফ ডিপার্টমেন্ট তাদের একটা রেফারেন্স দিতাম, যে ইনি আমার রেফারেন্স আছে, বা 2-3 জন একটা রেফারেন্স দিয়ে দাও। ফ্রেশাররা এখনো সেটাই করে এবং এটাই করা উচিত, কারণ যেহেতু তাদের ক্যারিয়ার শুরু হয়নি, তাদের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল। বাট আপনি অ্যাজ এ প্রফেশনাল যদি আপনার মানে ইউনিভার্সিটির একটা রেফারেন্স দিয়ে রাখেন, বা আপনার রিলেটিভের একটা রেফারেন্স দিয়ে রাখেন, সে অনেক বড় একটা জায়গায় আছে, বাট সে তো আপনার রিলেটিভ। বিষয়টা এরকম করা যাবে না, বিষয়টা করতে হবে আপনি একটা প্রফেশনে আছেন, সেই জায়গার একটা প্রফেশনাল লোকে রেফারেন্স দিতে হবে, যেন রিক্রুটারের মনে হয় যে তার কমিউনিকেশন সিস্টেম আছে, সে মানুষের সঙ্গে লিঙ্ক আপ আছে, তার কমিউনিকেশনে কোনো গ্যাপ নেই। শেষ। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের হেডার সেকশন। হেডার সেকশনে কি কি যাবে এবং কি কি যাবে না দেখেন। শুড ইনক্লুড মানে হচ্ছে যে জিনিসগুলো যাবে, যাওয়া উচিত, দিতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার ফুল নেম আমি শুধু দিয়েছি এখানে ছোট করে, বাট ফুল নেম অ্যাজ পার ইউর সার্টিফিকেটে আপনার যেই নাম আছে সেই নাম দিবেন। সিভিতে ফ্যান্সি টাইপের নাম ইউজ করবেন না। এখনো এমনও কিছু সিভি থাকে যে তার সার্টিফিকেটে এক নাম, সিভিতে আরেক নাম। এই বিষয়গুলো করবেন না, সার্টিফিকেট অনুযায়ী সিভিতে নাম দিবেন। সার্টিফিকেটে যা আছে আপনার, সেই সার্টিফিকেট অনুযায়ী সিভির নামটা দিবেন। সেকেন্ডলি, কন্ট্যাক্ট নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনি ইউজ করতেছেন, যেই নাম্বার আপনি 1 বছর ধরে বন্ধ করে রাখছেন, ওই নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। থার্ড, আপনার ইমেল, যে ইমেলটা আপনার কাছে লগ ইন আছে, ইউজেবল, ইউজ করছেন। যে ইমেল ইউজ করছেন না বা লগ ইন নাই, সেই ইমেল দিয়ে কোনো লাভ নাই, কারণ রিক্রুটার আপনাকে মেল করবে ইন্টারভিউর জন্য। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস মাস্ট বি দিতে হবে। এখনো কিছু সিভি থাকে যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস থাকে না, শুধুমাত্র পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া থাকে। পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে, ইটস ওকে, বাট আপনার প্রেজেন্ট অ্যাড্রেস না থাকলে, আপনি এখন কোথায় আছেন সেই লোকেশন না জানলে রিক্রুটার কেন আপনাকে হায়ার করবে বা ইন্টারভিউর জন্য কল করবে? আপনি যদি এখন মানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস না দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস দেন যে আপনি রংপুর আছেন, আমি কি আপনাকে কল করবো রংপুর থেকে এখানে ইন্টারভিউ দিতে আসার জন্য? আমি কি চাইবো যে আমার আশেপাশে কারা আছে তাদেরকে কিন্তু আমি প্রায়োরিটি দিব, তাদের মধ্যে থেকে যদি না হয় তখন আমি দূরে দেখবো। সো সবসময় নিজের প্রেজেন্ট অ্যাড্রেসটা মাস্ট বি ইনক্লুড করবেন, যে আপনি প্রেজেন্টলি কোথায় অ্যাভেলেবেল আছেন। তারপরে হচ্ছে লিঙ্কডইনের কথা আমি প্রিভিয়াসলিও অনেকবার বলেছি। লিঙ্কডইন যদি অপটিমাইজ না থাকে তাহলে কেউ লিঙ্কডইন অ্যাড করবেন না, কারণ একটা আনপ্রফেশনাল আনঅপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইল দেওয়ার কোনো মানে নেই। তাহলে রিক্রুটার এমনিতেই আপনাকে রিজেক্ট করে দিবে। লিঙ্কডইন প্রোফাইল যদি অপটিমাইজ থাকে তাহলে অবশ্যই আপনি সেটা ইনক্লুড করবেন, যে হ্যাঁ এটা আমার লিঙ্কডইন প্রোফাইল, এই প্রোফাইলে আমার এই এক্সপিরিয়েন্স গুলো আছে বা আমার এই অ্যাক্টিভিটিস গুলো আছে। প্রফেশনাল লিঙ্কডইন কখনো এমন না যে ফেসবুকের মতো আপনার পার্সোনাল অ্যাক্টিভিটিস, লিঙ্কডইন হচ্ছে আপনার প্রফেশনাল অ্যাক্টিভিটিস এর জায়গা। তারপরে হচ্ছে পোর্টফোলিও, এটা অপশনাল লেখার একটাই কারণ পোর্টফোলিও মেইনলি চাওয়া হয় হচ্ছে ডিজাইনারদের ক্ষেত্রে। গ্রাফিক্স ডিজাইনার বা ডিজাইনারদের ক্ষেত্রে ভ্যাকেন্সিতে আমরাই উল্লেখ করে দিই যে আপনার সিভির সঙ্গে আপনার ডিজাইনার পোর্টফোলিও সেন্ড করবেন, কারণ সেই পোর্টফোলিও ছাড়া হচ্ছে একজন ডিজাইনারের যে ডিজাইন, সেটা না দেখে আমি কিভাবে বুঝবো তার ডিজাইনের কোয়ালিটি কেমন, আমার রিকোয়ারমেন্ট কি আর তার ডিজাইনের কোয়ালিটি কি। তো এই কারণে এটা অপশনাল লেখা, যে এটা সবার ক্ষেত্রে না,
কিছু কিছু জায়গায় পোর্টফোলিও প্রয়োজন হয়। লাস্টলি হচ্ছে ফর্মাল ফটো, মোস্ট ইম্পর্টেন্ট। এখন অব্দি সিভিতে এমন ফটো আমরা পাই, সে বিয়েতে গেছে, সেখানে এক জায়গায় দাঁড়িয়ে ফুল টুলের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলছে, সেটা সে সিভিতে দিয়ে দিয়েছে। কতটা আনপ্রফেশনাল ভাবে এই কাজগুলো করা যেতে পারে। বা গ্রামের রাস্তার পাশে দাঁড়ানো সেই ছবিটা সে সিভিতে দিয়ে দিয়েছে। এই জিনিসগুলো করা যাবে না। ফর্মাল ফটো থাকতে হবে সব সময়, ফর্মাল ফটো মাস্ট বি থাকতে হবে। এখন আসি শুড নট ইনক্লুডেড, কোন জিনিসগুলো ইনক্লুড করা যাবে না। ফার্স্টলি ফাদার্স নেম বলতে আমি বোঝাচ্ছি যে মাদার্স নেম আপনি দিবেন এমন না, বিষয়টা হচ্ছে টু মাচ পার্সোনাল থিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ সিভি আপনার পার্সোনাল লিঙ্ক আপের এইরকম কিছু ক্রাইটেরিয়া চায় না। সিভি চাই হচ্ছে আপনার অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট সেটা অনুযায়ী আপনি আছেন কিনা। এখানে ফাদার্স নেম মাদার্স নেম কিন্তু ফ্যাক্ট করে না, এই জিনিসগুলো দেওয়ার প্রয়োজন নেই। রিলিজিয়ন একটা কারণে হচ্ছে এখন অনেকেই দেয় না, কারণ অনেক সময় ডিসক্রিমিনেশন এইসব বিষয়গুলো থাকে, দ্যাটস ওয়াই রিলিজিয়ন স্কিপ করে। এখন সিভিতে পার্সোনাল ইনফরমেশন এই জায়গাগুলো অনেক আগে ছিল, যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম পার্সোনাল ইনফরমেশনে এই জিনিসগুলো থাকতো, বাট এখন আমরা নিজেরাও আমাদের সিভিতে রাখি না এবং ক্যান্ডিডেটদেরকেও দেখি মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট 90% পার্সোনাল ইনফরমেশন গুলো রাখে না, প্রয়োজন হয় না। এখন ম্যারিটাল স্ট্যাটাস কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না, কারণ এটার সাথে আপনার যোগ্যতা দক্ষতা বা আপনার অভিজ্ঞতার কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ আপনার একটা পার্সোনাল লাইফ। এটার কথা তখনই আসবে যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন। ফ্যান্সি ইমেল আইডি বলতে আমরা কি বুঝি? blackprince@gmail.com এই টাইপের বহু মেইল থাকে। এইরকম ফ্যান্সি টাইপের ইমেল থেকে কখনো মেইল করবেন না। মেইল করবেন সবসময় একটা প্রফেশনাল নেম যেন থাকে মেইলের। সেই মেইল থেকে সবসময় রিক্রুটারকে সিভি সেন্ড করার ট্রাই করবেন। নেক্সট হচ্ছে স্ট্রং ক্যারিয়ার অবজেক্টিভ ফর্মুলা। ক্যারিয়ার অবজেক্টিভের কিছু ফর্মুলা থাকে, সেই ফর্মুলাটা কি সেটাই আমরা এখানে দেখব। ফর্মুলাটা হচ্ছে ভ্যালু ইউ ব্রিং। আপনি কি ভ্যালু ব্রিং করবেন সেই অর্গানাইজেশনে, রিক্রুটার কেন আপনাকেই চুজ করবে, আপনার সিভিটাই কেন শর্টলিস্টেড করবে, আপনি কি দিবেন তাকে, সেই ভ্যালুটা আগে আপনার বের করতে হবে যে আপনি এই ভ্যালুটা তাকে দিবেন, তার এই অ্যাসেট হবেন আপনি, সেইটা দেখিয়ে দেন হচ্ছে আপনার স্কিল। তার ওই ভ্যালু দেওয়ার সাথে আপনার স্কিল, আপনার কি স্কিল আছে যে আপনি সেই ভ্যালুটা অ্যাড করবেন তার অর্গানাইজেশন, সেটা দেখতে হবে। দেন হচ্ছে তার পাশে আসবে টার্গেট রোল, মানে যেই পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন। এখন হচ্ছে এই তিনটার কম্বিনেশনে হবে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ। তিনটার কম্বিনেশন যখন হবে তখন আপনার ক্যারিয়ার অবজেক্টিভ ফাইনালি প্রফেশনাল হবে। ফার্স্টে কি থাকবে? ভ্যালু ইউ ব্রিং, আপনি কি দিবেন প্রতিষ্ঠানকে, আপনি কি দিবেন, কেন রিক্রুটার আপনার সিভিটাই শর্টলিস্টেড করবে, এইটা হচ্ছে আপনার ফার্স্টলি দেখতে হবে যে কি দিবেন, এইটা তাকে ফার্স্ট দেখাতে হবে। দেন হচ্ছে আপনার স্কিল, আপনি যেটা দিবেন এটার এগেইনস্টে আপনার স্কিল কি আছে, আপনার যদি স্কিল না থাকে আপনি ওইটা দিবেন কিভাবে, সেটা আসতে হবে। থার্ডলি টার্গেটেড রোল, আপনি যেই ডেজিগনেশনের জন্য অ্যাপ্লাই করেছেন সেই ডেজিগনেশন রিলেটেড অবজেক্টিভ আপনাকে সেট করতে হবে। সবাই কি ক্লিয়ার? ফর্মুলাটা বুঝতে পেরেছি? জি ম্যাডাম, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। দেন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি, একটা গুড এক্সাম্পল, যেটা এখানে লেখা ডিটেল ওরিয়েন্টেড গ্রাজুয়েটেড সিকিং অ্যান এন্ট্রি লেভেল এইচআর অ্যাডমিন রোল টু ইউটিলাইজ কমিউনিকেশন স্কিল, এমএস অফিস এক্সপার্টিজ অ্যান্ড সাপোর্ট অর্গানাইজেশনাল অপারেশন। এটা হচ্ছে একজন ফ্রেশারের জন্য, প্রফেশনালের জন্য না। প্রফেশনালের জন্য কি থাকবে? প্রফেশনালের জন্য থাকবে যে আমি সেলসে এই কয়দিন জব করেছি, সেলসে এই টার্গেট অ্যাচিভ করেছি, এতগুলো সেল হয়েছে আমার, আমি এত % রেশিও প্রফিট বাড়িয়েছি আমার অর্গানাইজেশনে,
আমার হাতে এতগুলো প্রজেক্ট ছিল, আমি এই কয়টা প্রজেক্টে লিড দিয়েছি, আমার টিম মেম্বার এতজন ছিল, আমার টিমের পারফরমেন্স এটা ছিল, আমার নিজের পার্সোনাল পারফরমেন্স এটা ছিল। স্পেসিফিক ভাবে লিখতে হবে, নট আমি সেলসে ছিলাম, আমি এটা করেছি, আমি খুবই অনেস্ট, আমি খুবই হার্ড ওয়ার্কিং, এই টাইপের কথা লেখা যাবে না। লিখতে হবে কি আপনি কি দিয়েছেন, আপনি কি দিয়েছেন সেটা স্পেসিফিক ভাবে লিখতে হবে যে আমি এটা 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 দিয়েছি, এই জিনিসগুলো আমি দিয়েছি, সেটা ক্লিয়ার থাকতে হবে। এখন আসি ব্যাড এক্সাম্পল, যেটা আমি এতক্ষণ ধরে বলতেছিলাম, আই ওয়ান্ট এ গুড জব অ্যান্ড স্যালারি। এইটা কি বোঝায়? এটা তো কিছুই বুঝাইতেছে না, এটা শুধুমাত্র আমাকে এটাই বোঝাচ্ছে যে অ্যাজ এ ক্যান্ডিডেট সে কতটা আনপ্রফেশনাল, বা মানে এখানে তার প্রফেশনালিজম নাই। এটাই হচ্ছে খুব ক্লিয়ার এবং শর্ট একটা কথা যে আই ওয়ান্ট এ গুড জব। তোমাকে ভালো চাকরি আমি কেন দিব? তোমার এগেনস্টে আরো 500 সিভি আমার কাছে আছে, তার মানে তোমার এগেনস্টে আরো 500 জন দাঁড়ায় আছে, তাদেরকে রেখে আমি তোমাকে কেন দেখবো যেখানে তুমি লিখতেছো আই ওয়ান্ট এ গুড জব? তারা তো আরো অনেক কিছু লিখেছে, আমি কি তাদেরকেই হায়ার করবো না? যেটা আমি ফার্স্ট একদম শুরুতে বলেছিলাম, সিভি সেন্ড করার আগে নিজেকে রিক্রুটারের জায়গায় বসান, যে আপনি অ্যাজ এ রিক্রুটার হলে আপনি কি চাইতেন, ক্যান্ডিডেটের কাছ থেকে আপনি কি চাইতেন। এটা যখন পারবেন বুঝতে, তখন দেখবেন অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে। তখন আর আপনার মনে হবে না যে আমি একটা স্ক্রিনশট পাঠাইছি, আমাকে ডাকলো না কেন। তখন আপনার মনে হবে যে স্ক্রিনশট পাঠানোটা আমার ভুল ছিল। আমি নিজেও একজন রিক্রুটার হিসেবে এই জিনিসটা কখনোই অ্যাকসেপ্ট করতাম না। আমি কিভাবে করতাম সেভাবেই প্রফেশনালি আমি পাঠাবো। এখন আসি নেক্সট স্লাইড, কি স্কিল, টেকনিক্যাল এবং সফট স্কিল। যেটা আমি বলেছিলাম যে স্কিলেরও কিছু পার্টিশন আছে, সব স্কিল একটার মধ্যে যাবে না। স্কিল মানে যে সবকিছু একটার মধ্যে মিক্সড হয়ে যাবে, ব্যাপারটা এরকম হবে না, সবকিছু আলাদা আলাদা। ফার্স্টে আসে টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলের মধ্যে কি কি যাবে সেটা আমরা এখন দেখব। ফার্স্ট হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আমরা যেটা মাইক্রোসফট অফিস বলি, মানে কম্পিউটারের খুব বেসিক একটা জিনিস। এখানে আমি জাস্ট কয়েকটা জিনিস দেখেছি, এর মধ্যে আরো অনেক কিছু আছে। তো একটা টাইমে ছিল যে এইটার কোর্স কিন্তু খুব বেশি চলতো, মানে যখন আমরা কলেজে পড়তাম এমন একটা বিষয় ছিল যে চাকরিতে ঢোকার আগে এই কোর্স করতে হবে, মাইক্রোসফট অফিসের কোর্স করতে হবে, এটা না করলে চাকরি হবে না, এরকম একটা বিষয় ছিল। এখন যদিও এটা বাচ্চারাও পারে, সবার ঘরে ঘরে এখন পিসি ল্যাপটপ, অভাব নাই। আমরা এখন 2025 সালে চলে আসছি, কিছুদিন পরে নেক্সট জেনারেশন হয়তো আরো আপডেটেড হয়ে যাবে। তো টেকনিক্যাল স্কুল মানে স্কিলের মধ্যে এই জিনিসগুলো আসবে। তারপরে সেকেন্ডলি এইটা একটু ক্রাইটেরিয়া আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, এই কাজগুলো বা এই টাইপের সফটওয়্যার যারা পারে তারা এই জিনিসগুলো দিবে, যে আমি ফটোশপের কাজ জানি বা ইলাস্ট্রেটর জানি, ক্যানভার কাজগুলো জানি। আদার্স আরো অনেক সফটওয়্যার আছে, অনেক কিছু আছে। আদার্স কোনো সফটওয়্যার যদি আপনার স্কিল থাকে আপনি অবশ্যই এখানে ইনক্লুড করবেন, সেটা টেকনিক্যাল স্কিলের আন্ডারে যাবে। যেমন আমি যদি এখন বলি যে আমি এসইওর কাজ পারি, এসইওর কাজ আমি খুব ভালো পারি, এখন সেটা আমার কোথায় যাবে? সেটা কিন্তু যাবে আমার টেকনিক্যাল স্কিলে। কিন্তু আমি যদি বলি আমি খুবই ডিসিপ্লিন, এটা কিন্তু কখনোই আমার টেকনিক্যাল স্কিল না, এটা আবার যাবে অন্য একটা স্কিলে। টেকনিক্যাল স্কিল এটা না। এসইওটা আমি ট্রেনিং এর মাধ্যমে শিখেছি, আমার নিজের মধ্যে আয়ত্ত করেছি, কাজ করেছি, প্রজেক্ট শেষ করেছি, তারপরে আমি সার্টিফিকেট পেয়েছি যে হ্যাঁ আমি একজন এসইও এক্সপার্ট। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার টেকনিক্যাল স্কিল, আমার শিখতে হয়েছে, কাজ করতে হয়েছে, প্রজেক্ট রেডি করতে হয়েছে, তারপরে আমি সার্টিফিকেট। টেকনিক্যাল স্কিলটা তখন আসবে যখন আপনি সবকিছু জানেন, কাজটা শিখেছেন, করেছেন এবং সার্টিফিকেট আছে আপনার। ওকে, এখানে থার্ডলি আমি সফটওয়্যার কথাটা ইনক্লুড করেছি, যে যে কোনো সফটওয়্যার হতে পারে। যেমন রিসেন্টলি আমি বললাম যে বিআই একটা সফটওয়্যার, আমরা হয়তো অর্ধেক পোর্শন লোক জানি, হয়তো অর্ধেক পোর্শন লোক জানি না যে বিআই কি। এআই তো আমরা জানি, এআই দিয়ে অনেক কিছু হয়, কিছুদিন আগে জেমিনি সবার একদম ছবি টবি বানাই দিল, সো এআই জানি, বাট বিআই কিন্তু অনেকে জানি অনেকে জানি না। এই টাইপের কিছু সফটওয়্যার আছে, আপনার যদি সেই স্কিল থাকে সেটা আপনি অ্যাড করবেন টেকনিক্যাল স্কিলের আন্ডারে। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া এখন অনেক বড় একটা সেক্টর। এটা এমন না যে শুধু ফেসবুকে আমি খাচ্ছি ঘুমাচ্ছি
বা ঘুরতে যাচ্ছি, এই জিনিসগুলো শেয়ার করা। ইটস নট সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার স্কিল কোনটা? সোশ্যাল মিডিয়ার স্কিল হচ্ছে, যারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা জানেন তারা অন্তত এটা সম্পর্কে ভালো জানেন যে সোশ্যাল মিডিয়াতে কি কি জিনিস থাকে বা কি কি ক্রাইটেরিয়া থাকে, কোন কোন জিনিসগুলো শেখানো হয়। এই এক্সপার্টিজম গুলো যদি আপনাদের থাকে বা জানা থাকে, সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা অ্যাড করে দিবেন টেকনিক্যাল স্কিলের আন্ডারে। লাস্টলি ডকুমেন্টেশন এবং রিপোর্টিং, এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনার যে ডকুমেন্টেশন বা রিপোর্টিং মানে দ্যাট ডাজন্ট মিন যে আপনি শুধু এই কাজটা করতে পারেন বা এই কাজের একটা রিপোর্ট, এরকম না। রিপোর্টিং অনেক ব্রড একটা জিনিস, বা ডকুমেন্টেশনও অনেক ব্রড। সো এই স্কিলগুলো যদি আপনার মধ্যে থাকে, এটা আসবে টেকনিক্যাল স্কিলের আন্ডারে। সেকেন্ডলি সফট স্কিল। সফট স্কিল কোনগুলো যাবে সফট স্কিলের আন্ডারে? ফার্স্ট, কমিউনিকেশন। আমি কতটা ভালো কমিউনিকেট করতে পারি অন্যদের সঙ্গে, এটা হচ্ছে আমার একটা গুণ। সবার মধ্যে কমিউনিকেশন স্কিল থাকে না, থাকলে কম থাকে, এভারেজ থাকে, মিড থাকে, হাইস্ট থাকে, অনেক কিছু হতে পারে। সো কমিউনিকেশন স্কিল যদি আপনার থাকে, এটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একটা স্কিল হতে পারে। যদি আপনি সেলসে যান, মার্কেটিং এ যান, তখন কিন্তু রিক্রুটার ফার্স্টলি দেখে তার কমিউনিকেশন স্কিল কেমন, সে অন্যদের সঙ্গে কথা বলতে পারছে কিনা, সে কতটা কথা বলতে পারছে। সেকেন্ড, টিম ওয়ার্ক। আপনি কতটা ভালো টিম ওয়ার্ক করতে পারেন। আপনি একা একা খুব ভালো কাজ করতে পারেন, খুব ভালো ডেলিভারি করতে পারেন, আপনার কাজের প্রোডাক্টিভিটি অনেক ভালো, এফিসিয়েন্সি অনেক ভালো, বাট টিম ওয়ার্ক করতে পারেন। এই বিষয়টা আপনার জন্য সব থেকে বেশি নেগেটিভ একটা মার্কিং নিয়ে আসবে, যে আপনি টিম ওয়ার্কে ফেল করেছেন, টিম ওয়ার্ক আপনার মধ্যে নেই। টিমের সঙ্গে মিশে যে আপনি একটা কাজ করবেন, একটা প্রজেক্ট করবেন, সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে নেই, এটা আপনার জন্য নেগেটিভ মার্কিং। সো যদি আপনার টিম ওয়ার্কের স্কিল থাকে যে হ্যাঁ আমি 10 জনের সঙ্গে মিশে কাজ করতে পারি, সেটা আপনার সফট স্কিলে যাবে। দেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অনেক বড় একটা জিনিস। আপনার অর্গানাইজেশন বা আপনার বস আপনাকে একটা কাজ দিল এক সপ্তাহের একটা টাইম বাউন্ডারি দিয়ে, আপনি 10 দিন পরে বলছেন যে এখনো কাজটা হয়নি। এই বিষয়গুলো হচ্ছে অনেক সেন্সিটিভ বিষয়। ইভেন দো আপনি অফিসে প্রতিদিন লেট করে যাচ্ছেন, যেটা আমি ফার্স্টে বলছি, ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো হচ্ছে সফট স্কিলের আন্ডারে যায়। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা সফট স্কিলের আন্ডারে দিবেন। দেন প্রবলেম সলভিং, অনেক বড় একটা গুণ। যেখানে বাকি সবাই হাই হাই করবে একটা প্রবলেম দেখে, সেখানে আপনি প্রবলেম সলভিং একটা মেন্টালিটি আছে যে এই প্রবলেমটা হচ্ছে, এটা আমি কিভাবে সলভ করতে পারি, কিভাবে আমি এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারি। এই জিনিসটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। যেখানে বাকি 10 জন প্যানিক করছে, সেখানে আপনি সলভিং একটা মাইন্ডসেট নিয়ে আছেন যে আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে, এই ইস্যুস হয়েছে, এটার বাইরে এটা হতে পারে। যদি আপনার মধ্যে এই কোয়ালিটি থাকে, আপনি এটা অবশ্যই সফট স্কিলের আন্ডারে দিয়ে দিবেন। দেন অ্যাডাপ্টেবিলিটি, এই জিনিসটা হচ্ছে আপনি কোনো কিছু কত সহজে অ্যাডাপ্ট করতে পারেন, কত সহজে নিজেকে মানিয়ে নিতে পারেন। যে আপনাকে অন্য একটা জায়গায় পুট করে, হয় না অনেক সময় যে আমাদের হঠাৎ করে কোনো একটা প্রজেক্ট দিয়ে দিল, হঠাৎ করেই হয়তো আমাদেরকে আউটডোরে পাঠিয়ে দিয়েছে, এই জিনিসটা আপনি কত সহজে অ্যাডাপ্ট করতে পারেন। বা হয়তো আপনার একটা কাজ না, বাট অর্গানাইজেশন বা আপনার হায়ার অথরিটি আপনাকে সেটা দিয়েছে, তখন আপনি সেটা কত ভালোভাবে নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে পারছেন, মানিয়ে নিতে পারছেন। এটা যদি থাকে, এটা অনেক বড় একটা স্কিলের মধ্যে পড়ে। এটা অবশ্যই থাকলে আপনি সফট স্কিলের আন্ডারে দিবেন। সবাইকে ক্লিয়ার, বুঝতে পেরেছেন টেকনিক্যাল স্কিল কোনগুলো আর সফট স্কিল কোনগুলো? জি ম্যাডাম। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে হচ্ছে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ অ্যানালাইজিং জব ডেসক্রিপশন। এতক্ষণের এত কথা, এত কিছু, সবকিছুর মেইন জিনিস হচ্ছে এটা। আপনি জব ডেসক্রিপশন পড়বেন না, জব ডেসক্রিপশন বুঝবেন না, সিভি তো অনেক পরের বিষয়। জব ডেসক্রিপশন আগে বুঝতে হবে কি বলেছে, রিক্রুইটারের কি প্রয়োজন, তারপরে তো আমি তাকে কি দিব। আগে তো আমার জানতে হবে তার প্রয়োজন কি, তার নিড কি, সে কি চাচ্ছে। ওকে, হোয়াই জব ডেসক্রিপশন ম্যাটার, এটা কেন ম্যাটার করে, কি কারণে এটা ম্যাটার করছে। ফার্স্ট, এনশিওর বেটার রোল ফিট।
আর যেই কাজের জন্য যেই লোক প্রয়োজন সেটা সে এনশিওর করে। আমার লোক দরকার সেলসে, আমি একজন মানে আদার্স কোনো ডিপার্টমেন্টের নিব না, সেলসের যদি লোক দরকার হয় সেলসেরই নিব। আমি কখনো অন্য একটা ডিপার্টমেন্টের যেমন ল ডিপার্টমেন্টের কোনো লোকজন নিব না যারা লেবার ল নিয়ে কাজ করে, বা আদার্স জমির যেই সব কাজগুলো থাকে, যেমন রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে যেমন হয় যে একজন লয়ার থাকে তাদের আলাদা, তাদের আইনগত দিকগুলো দেখার জন্য, তাদের কারণ হচ্ছে তাদের সেক্টরটাই ওই রকম, তাদের লিগ্যাল ম্যানেজারই থাকে আলাদা, কারণ তাদের সেক্টরটা এরকম, লিগ্যাল সাইড গুলো দেখতে হয় অনেক বেশি থাকে, কারণ রিয়েল এস্টেট মানে হচ্ছে লিগ্যাল অনেক ব্যাপার স্যাপার থাকবে। সো প্রত্যেকটা জব ডেসক্রিপশন আপনাকে বুঝাবে যে সে কি চাচ্ছে, এটা আপনাকে সবার আগে বুঝতে হবে যে সে কি চাচ্ছে, তারপরে হচ্ছে আপনি তাকে কি দিবেন। এখন হচ্ছে সে সিভি কাস্টমাইজেশন আপনাকে হেল্প করে। কিভাবে হেল্প করে? সে চাচ্ছে একজন মার্কেটিং এর লোক। এখন আপনি আপনার সিভি কিভাবে কাস্টমাইজ করবেন? কাস্টমাইজ অবশ্যই করবেন যে আপনি মার্কেটিং এর কি কি স্কিল আছে, কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্স দিবেন, কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেই অ্যাচিভমেন্ট দিবেন, যে আমি সেলসে এই কতগুলো প্রজেক্ট আমি লিড করেছি, বা এই এত% টার্গেট আমি পূরণ করেছি, অ্যাচিভ করতে পেরেছি। এই জিনিসগুলো জব ডেসক্রিপশন দেখে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার সিভিতে কি দেওয়া উচিত। আর ইমপ্রুভ এটিএস কম্প্যাটিবিলিটি, যেটা আমরা বিগত স্লাইড গুলোতে দেখেছি যে এটিএস কোন কোন জিনিসগুলো ধরে, কোন কোন জিনিসগুলো রিজেক্ট করে। সো অলওয়েজ হচ্ছে এটিএস কি কি ধরবে, কি কি রিজেক্ট করবে, এটা ভেবেই হচ্ছে আমরা আমাদের জব ডেসক্রিপশন থেকে আইডিয়া নিয়ে সিভিটা রিভিউ করব, যে সিভিতে আমার কি কি জিনিস দিতে হবে, কি কি জিনিস বাদ দিয়ে দিতে হবে। দেন আপনার ইন্টারভিউ প্রিপারেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি জব ডেসক্রিপশন যদি না পড়েন, ইন্টারভিউ বোর্ডে আপনাকে কি কোশ্চেন করবে আপনি তো কোনো প্রিপারেশনই নিতে পারবেন না। উইদাউট প্রিপারেশন ইন্টারভিউ কোনোদিন ভালো হতে পারে না, কারণ আপনি কিছু জানেনই না যে জব ডেসক্রিপশনে তার রিকোয়ারমেন্ট কি ছিল। আমি যদি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হায়ার করি, আমি অবশ্যই তাকে এইচআর পলিসি জিজ্ঞাসা করব না, বা আমি অবশ্যই তাকে লেবার ল সম্পর্কে জিজ্ঞাসা করবো না যে লেবার ল কি আছে, কোন সেকশনে কি আছে, এই ধারাটা কোন আইনের আওতায় পড়েছে এটা আমাকে বলেন, বা ছুটি কতদিন আছে, কার কতদিন, এইসব আমি জিজ্ঞাসা করবো না। আমার জিজ্ঞাসা কি থাকবে তখন? সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক জিজ্ঞাসা থাকবে। সো আপনার ইন্টারভিউ প্রিপারেশনের জন্য মাস্ট বি জব ডেসক্রিপশন পড়তে হবে, এবং পড়তে হবে, এটার কোনো বিকল্প নেই। এটা পড়লে আপনি অটোমেটিক বুঝতে পারবেন আপনার কি প্রিপারেশন নিতে হবে, বা আপনার কোন টাইপের কোশ্চেন হতে পারে, রিক্রুটার আপনাকে কি জিজ্ঞাসা করবে, আপনি কিভাবে সেগুলো আনসার করবেন। কারণ ইন্টারভিউ বোর্ডে গিয়ে চুপচাপ বসে থাকা বা কোশ্চেন আনসার দিতে না পারা, এটা খুব উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স দেয় ক্যান্ডিডেটদের। কারণ আমি নিজেও এখন অব্দি ক্যান্ডিডেট আছি, সো আমি জানি যে ইন্টারভিউ বোর্ডে চুপচাপ বসে থাকা, যে আমি এই জিনিসটা জানি না বা এই কোশ্চেনটার অ্যান্সার আমি পাই না, এই উইয়ার্ড সিচুয়েশন থেকে বের হওয়ার একটাই সলিউশন, সেটা হচ্ছে আপনি জব ডেসক্রিপশন প্রপারলি পড়েন, যে তার কি দরকার, তার কি দরকার এটা অনুযায়ী হচ্ছে আপনি নিজেকে প্রিপেয়ার করেন যে তার এটা দরকার, আমি এটা নিয়ে যাচ্ছি। দেন লাস্ট, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ রিকোয়ারমেন্ট, যেটা আমি বললাম যে তার কি রিকোয়ারমেন্ট, রিক্রুটারের রিকোয়ারমেন্টটা কি, সেটা আপনাকে একদম ক্লিয়ার একটা মেসেজ দিবে হচ্ছে জব ডেসক্রিপশন। রিক্রুটার কিন্তু আপনার সঙ্গে পার্সোনালি কোনো কথা বলছে না, জব ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে যে আপনি দেখে নিন যে আমার রিকোয়ারমেন্ট কি কি, যদি আপনি ক্যাপাবল হন এই রিকোয়ারমেন্টের জন্য তাহলে আপনি আপনার সিভি আমাকে সেন্ড করুন, বিষয়টা এরকম। সো জব ডেসক্রিপশন হচ্ছে সবকিছুর আগে, এটাকে আপনার মাস্ট বি মোস্ট ইম্পর্টেন্টলি পড়তে হবে। এটা এমন না যে একটা সার্কুলার দেখেছি এইচআর এর কাছে মেল ফরওয়ার্ড করে দিলাম, বিষয়টা যেন কখনো এরকম না হয়। জব ডেসক্রিপশন সব সময় সবাই খেয়াল করে একটার পর একটা পড়বেন, যে তার রিকোয়ারমেন্টটা কি, সে কি চাচ্ছে, এবং কোন সেক্টরে, কোন ডিপার্টমেন্টে বা কোন প্রসেসে যাচ্ছে, আমার মধ্যে সেই ক্রাইটেরিয়া গুলো আছে কিনা। যদি থাকে দেন আই উইল গো ফর ইট, আর যদি না থাকে আই উইল স্কিপ ইট। আচ্ছা, আমরা সবাই কি জব ডেসক্রিপশনের ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছি? জি ম্যাডাম, বুঝতে পারছি। ওকে, লাস্টলি ম্যাচিং স্কিল উইথ জব ডেসক্রিপশন, জব ডেসক্রিপশনের সাথে আপনি কিভাবে ম্যাচ করবেন।
রিড জব ডিসক্রিপশন কেয়ারফুলি, রিড জেডি কেয়ারফুলি, যেটা আমি প্রিভিয়াস স্লাইডে বললাম যে এটা মাস্ট বি আপনাকে পড়তে হবে, কারণ এটা পড়লেই আপনি জানবেন যে আপনি কিভাবে আপনার সিভি রিভিউ করবেন। দেন তারপরে হচ্ছে আইডেন্টিফাই টপ কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে যে সেই জব ডিসক্রিপশন আপনার মার্ক করতে হবে যে সে কি কি চাচ্ছে, তার রিকোয়ারমেন্ট কি কি, তার এডুকেশনাল রিকোয়ারমেন্ট কি কি, যে এই ডিপার্টমেন্টের এই সিজিপিএ নিচে কেউ অ্যাপ্লাই করতে পারবে না, বিষয়টা এরকম। সো যদি না করতে পারে আমি করবো না, আমার ওই কিওয়ার্ড গুলো আগে আইডেন্টিফাই করে সেগুলো আমার সিভিতে দিতে হবে, যেন কোনোভাবে রিজেক্ট হওয়ার চান্স না থাকে। অ্যাড কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড গুলো অ্যাড করতে হবে, শুধু কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করলে হবে না, সেগুলো আমার সিভিতে ইনপুট করতে হবে। দেন হচ্ছে প্রপার এক্সপিরিয়েন্স, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি প্রপার এক্সপিরিয়েন্স দিব, আমার ফুল এক্সপিরিয়েন্সটা আমি এখানে দিব তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, রিক্রুইটারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। লাস্টলি হচ্ছে অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। স্টাফিং মানে আমরা সবাই বুঝি অতিরিক্ত পরিমাণে কোনো কিছু স্টাফ করা, দেয়া। অতিরিক্ত কিছু ভালো না, বাংলা ভাষায় আমরা একটা কথা জানি, অতিরিক্ত কিছু ভালো না। সো এখানেও সেম, কিওয়ার্ড অনেক বেশি পরিমাণে দেয়া যাবে না, একটা মিনিমাম রেঞ্জের মধ্যে থাকতে হবে। দেন হচ্ছে এক্সপিরিয়েন্স সেকশনটা আমরা কিভাবে দিব। ফার্স্ট হচ্ছে পজিশন টাইটেল, আমরা যেই পজিশনে আছি, কোম্পানি নেম, কোন কোম্পানিতে আছি, ডিপার্টমেন্ট বা প্রসেস নেম, আমি কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছি অথবা আমি কোন প্রসেসের আন্ডারে আছি, ডিউরেশন কতদিন যাবত আছে, রেসপন্সিবিলিটিস গুলো 4 থেকে 6টা পয়েন্টের মধ্যে আমি কমপ্লিট করবো। ওই যে যেমন বললাম জাস্ট সামারি, নট ফুল প্যারাগ্রাফ, আমার অনেক রেসপন্সিবিলিটি থাকতে পারে, সেটা আমার এত ডিটেইলে লেখার কোনো প্রয়োজন নেই। অ্যাকশন ভার্ব দিতে হবে, অ্যাকশন ভার্ব কিওয়ার্ড অনেকটা কাছাকাছি, বাট কিছু কিওয়ার্ড ওইখানে অ্যাড করতে হবে। মিজারেবল হচ্ছে রেজাল্ট, আমার রেজাল্ট কি ছিল, ওই যে আমি বলেছি আমি এত পার্সেন্ট সেল করেছি, আমি এই কয়জন লোকের টিম লিড করেছি, আমার টার্গেট অ্যাচিভমেন্ট এই, আমার টিম মেম্বারদের টার্গেট এই, বা তাদের অ্যাচিভমেন্ট গুলো এরকম ছিল, আমি তাদেরকে লিড দিয়েছি, এই জিনিসগুলো স্পেসিফিক ভাবে থাকতে হবে। এক্সাম্পল আছে এখানে কিছু, যে এইচআর হিসেবে সে কি কি কাজ করেছে স্পেসিফিক, ক্যান্ডিডেটদের সিভি স্ক্রিনিং হোক, এমপ্লয়ি ডাটা হোক, বা কোঅর্ডিনেট ইন্টারভিউ শিডিউল, এরকম কিছু তার যেই কাজ আছে অ্যাজ ইউজুয়াল ভাবে। এখন আসি ফ্রেশারদের ক্ষেত্রে। একটা প্রশ্ন ছিল, জি জি বলুন। একটু প্রিভিয়াস স্লাইডে হচ্ছে আপনার এই যে এক্সপেরিয়েন্সের যেটা লেখা আছে সেখানে হচ্ছে আহ, দেখা যাচ্ছে এখানে পাস্ট টেন্সেই বলা আছে, যেমন অ্যাসিস্টেড, ম্যানেজড, কোঅর্ডিনেটেড। প্রেজেন্ট জবের ক্ষেত্রেও কি জিনিসটা কি অ্যাসিস্টেড মানে হবে নাকি অ্যাসিস্টিং হবে? না, তখন আমি হবে যে আমি এই কাজটা করছি, কারণ আমি তো অলরেডি আছি, ঠিক আছে, বা আই এম ম্যানেজিং, তখন হবে আমি ম্যানেজ করছি, তখন আর ওই পাঁচটা থাকবে না। বাট অনেকেই থাকে যারা হচ্ছে জব কুইট করার পরে হচ্ছে অন্য একটা জবে অ্যাপ্লাই করে, এরকমও অনেক ক্যান্ডিডেট থাকে, তো তারা হচ্ছে এই জিনিসটা ব্যবহার করবে। আর যারা আমরা রানিং থেকে হচ্ছে অন্য একটা জবে অ্যাপ্লাই করি, তখন আমরা কি হবে ম্যানেজিং। ঠিক আছে, এখন বুঝতে পেরেছেন? ওকে, এটা হচ্ছে ফ্রেশারদের জন্য। যারা আমরা ফ্রেশার আছি সেক্ষেত্রে ইন্টার্নশিপ বা ভলান্টিয়ার কাজগুলো আমরা কিভাবে দিতে পারি। ইন্টার্নশিপটা যখন আমরা দিব তখন অবশ্যই ইন্টার্নশিপ আমরা কোন ইনস্টিটিউটের আন্ডারে বা কোন অর্গানাইজেশন বা কোন কোম্পানির আন্ডারে করছি, কোন ডেজিগনেশনের জন্য বা কোন ডিপার্টমেন্টে, স্পেসিফিক ভাবে উল্লেখ করতে হবে এবং কি কি কাজ করছি। কারণ সব জায়গায় ইন্টার্নশিপের কিন্তু রুলস রেগুলেশন বলেন, কাজের রেসপন্সিবিলিটি বলেন, একরকম না। সো সেটা স্পেসিফিক ভাবে মানে উল্লেখ করতে হবে যে আমি এই কাজগুলো করেছি এই ডিপার্টমেন্টের আন্ডারে, আর এই কাজগুলো হচ্ছে আমি এখন ভালোভাবে পারি বা আমি জানি। নেক্সট হচ্ছে এডুকেশন। এডুকেশন আমরা সবাই জানি, তবুও আমি বলছি ফার্স্ট আসবে কি ডিগ্রি। যে আমি ধরেন ডিগ্রি বলতে ইট ডাজন্ট মিন যে ডিগ্রি, এটা হচ্ছে যে আপনার স্পেসিফিক ভাবে এসএসসি হলে হ্যাঁ এসএসসি থেকে আমরা মেনলি শুরু করি বা সবার নিচে থাকে, ফার্স্টে থাকে আমাদের রিসেন্ট ডিগ্রি, যে লাস্টলি আমরা কোন ডিগ্রিটা নিয়েছি। গ্রাজুয়েশন হতে পারে, ডাবল মাস্টার্স করে অনেকে, সেগুলো থাকতে পারে। সেগুলোর পরে আসবে হচ্ছে ইউনিভার্সিটি নেম বা ইনস্টিটিউট নেম, তারপরে পাসিং ইয়ার, দেন হচ্ছে সিজিপিএ। এই কয়েকটা জিনিস মাস্ট বি থাকতে হবে। সিজিপিএটা হচ্ছে দেয়া আমার কাছে মনে হয় অনেক বেশি ট্রান্সপারেন্ট থাকা, আর প্রফেশনাল জায়গাতে ট্রান্সপারেন্সি অনেক বড় একটা ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ায় প্রফেশনালদের জন্য।
যে আপনি যদি এই জায়গায় ট্রান্সপারেন্ট না থাকতে পারেন তাহলে আপনি জব জয়েন করার পরে কিভাবে ট্রান্সপারেন্ট থাকবেন? এটা তো আপনার বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। সো এই জিনিসটা সবাই অ্যাড করা ট্রাই করবেন। দেন হচ্ছে ট্রেনিং অথবা কোর্স, সেটা অনলাইন কোর্স হতে পারে, অফলাইন হতে পারে। ট্রেনিং এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল অনলাইন অফলাইন যাই হোক, সেখানে সেকশনটা কি থাকবে? ট্রেনিং এবং সার্টিফিকেশন। ফরম্যাট থাকবে হচ্ছে আপনার কোর্স নেম, শর্ট একটা ডেসক্রিপশন থাকবে উইদিন 1 লাইন। এত কিছু লেখার দরকার নেই যে ট্রেনিং এর মধ্যে এটা, হ্যাঁ অনেক কিছু থাকতে পারে। যেমন আমরা যখন কোন একটা কোর্স করি, কোর্সের মধ্যে অনেক লেআউট, কিন্তু কোর্স লেআউট অনেক থাকে বিশাল, বাট এত কিছু লেখার মতো পসিবিলিটি কখনোই হয় না। আমরা কি কি লিখবো? জাস্ট একদম শর্টলি, মোস্ট স্পেসিফিক ভাবে আমরা আমাদের ট্রেনিং এর মোরালটা লিখবো, সামারিটা লিখবো যে এই ট্রেনিং এ এই জিনিসগুলো আমি শিখেছি। দ্যাটস ইট। এটার একটা এক্সাম্পল আছে, যেমন এই যে এমএস অফিস ট্রেনিং এমএসসিটি 2024, মানে 2024 আমি এমএসসিটি থেকে এমএস অফিস ট্রেনিং করেছি। কিসের উপরে করেছি? কি কি জিনিস? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইসব। ঠিক আছে, স্পেসিফিক ভাবে দিতে হবে। এখন আসি প্রজেক্ট এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। প্রজেক্ট ফ্রেশারদের ক্ষেত্রে অনেক বড় একটা ভ্যালু অ্যাড করে তাদের সিভিতে, কারণ প্রফেশনালদের এক্সপিরিয়েন্স থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। বাট ফ্রেশারদের ক্ষেত্রে প্রজেক্ট অনেক বড় একটা জিনিস, যেটা হচ্ছে আপনার মার্কেট রিসার্চ প্রজেক্ট হতে পারে বা এছাড়া কেস স্টাডি হতে পারে। ইউনিভার্সিটি থেকে অনেক ধরনের প্রজেক্ট করা হয়। যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমরা নিজেরাও করেছি। কিছুদিন পরপরই দেখবে প্রত্যেকটা ডিপার্টমেন্টাল কিছু প্রজেক্ট থাকে। এই প্রজেক্ট গুলো যদি তারা করে থাকে সেক্ষেত্রে এটা তারা অবশ্যই সিভিতে ইনক্লুড করতে পারে। এটা অনেক বড় একটা ভ্যালু অ্যাডেড করে। অ্যাচিভমেন্ট, এটা দুইজনের জন্য, প্রফেশনাল এবং ফ্রেশার। এখন কোশ্চেন হতে পারে ফ্রেশারের অ্যাচিভমেন্ট কি থাকতে পারে? সেটা এখন পর্যন্ত কাজই শুরু করেনি। অ্যাচিভমেন্ট থাকে, সেটা হচ্ছে সব প্রজেক্ট কিন্তু সাকসেসফুল হয় না। তার লিডে যদি কোনো প্রজেক্ট সাকসেসফুল হয়ে থাকে সেটা কিন্তু তার অ্যাচিভমেন্ট। সেটা শুধুমাত্র তার প্রজেক্ট পার্টিসিপেন্ট না, তার ওইটা বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ তার লিডে কোনো একটা প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। আর প্রফেশনালদের ক্ষেত্রে তার প্রফেশনাল জায়গায় সে কি কি অ্যাচিভ করেছে। আমার এই টার্গেট অ্যাচিভ করেছি, বা এই প্রজেক্টটা আমি লিড দিয়ে করিয়েছি, এত টাকার একটা প্রজেক্ট আমি করিয়েছি, বা আমার কোম্পানির বা আমার অর্গানাইজেশনের এত % প্রফিট আমি ইনক্রিজ করেছি। এই জিনিসগুলো অবশ্যই অ্যাচিভমেন্টের পার্টে আসবে। দেন হচ্ছে প্রফেশনাল ফরম্যাটিং রুলস। প্রফেশনালি কি কি ফরম্যাট করা যাবে, যেটা প্রিভিয়াসলি একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এখন আসছে সেটা। ফন্ট, ফন্ট সবসময় ক্যালিব্রি অথবা এরিয়াল, এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে, মাস্ট বি। হয় ক্যালিব্রি অথবা এরিয়াল ফন্ট। সেকেন্ড, সাইজ থাকবে কত? 11 থেকে 12। দেন হেডিং, হেডিং এর সাইজ কত হবে? হেডিং এর ফন্ট সাইজ হবে 13 থেকে 14। হেডিং এর ক্ষেত্রে ফন্ট সাইজ হবে 13 থেকে 14। ফোর্থ হবে লাইন স্পেসিং, মানে দুইটা লাইনের মধ্যে স্পেস কতটুকু থাকবে, সেই স্পেসটা হবে 1.15। স্পেসিং এর মধ্যে আমরা যারা ওয়ার্ড ইউজ করি আমরা সবাই জানি ওইখানে কয়েকটা ধাপ আছে, সেই ধাপের মধ্যে সেকেন্ডলি আসে 1.5, সেই 1.15 এটাই হচ্ছে আমরা ইউজ করব। দেন হচ্ছে প্রপার অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে বোঝায় আপনি নাম লিখলেন এই জায়গায়, আপনার অ্যাড্রেস যেন এইখানে চলে না যায়, এই নামের সোজা এখানে থাকবে, মানে স্ট্রেইট থাকবে জিনিসটা, কখনোই একটা এই জায়গায় আরেকটা এই জায়গায় আসবে না। ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। দেন হচ্ছে কোনো বর্ডার দেওয়া যাবে না। অনেকের সিভিতে দেখি এইভাবে চারকোনায় বর্ডার দেয়, বর্ডার ব্যাপারটা একেবারেই দেওয়া যাবে না। আপনি অ্যালাইনমেন্ট ঠিক রাখলে অটোমেটিক্যালি আপনার সিভিটা ফরম্যাটের অনুযায়ী চলে আসবে। আলাদা করে বর্ডার বাচ্চাদের মতো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা খুবই আনপ্রফেশনাল। দেন হচ্ছে নো কালারফুল ব্যাকগ্রাউন্ড। যারা গ্রাফিক্স সিভি করেন তারা তো কোনোভাবেই না, যারা নর্মাল সিভিও করেন কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এই হচ্ছে আমাদের সিভির প্রফেশনাল ফরম্যাটিং এর রুলস। এই রুলস গুলো আমাদের মানতে হবে। সবাই কি ক্লিয়ার? কি কি ফন্ট হবে, কি কি সাইজ থাকবে? ওকে, আচ্ছা, সিভির কমন কিছু মিস্টেক নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে আমাদের একটা পাই চার্ট আছে, এখানে একটা পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি।
পার্সেন্টেজের মধ্যে লং প্যারাগ্রাফ, হিউজ একটা অ্যামাউন্ট। প্যারাগ্রাফ বলতে আমি এটাই বোঝাচ্ছি যে এটা শীতকালে রচনা লেখে না, বাট হিউজ, নিজের রেসপন্সিবিলিটি অনেক কিছু বা নিজের স্কিল অনেক কিছু লিখে ফেলে, এত প্যারাগ্রাফ লেখার প্রয়োজন নেই। সবকিছু সবসময় সামারি দিবেন। সামারি দিলে হচ্ছে আপনার সিভিটা দেখতেও সুন্দর লাগবে, আপনাকে অনেক বেশি প্রফেশনাল লাগবে যে হ্যাঁ এর মধ্যে কোনো একটা প্রফেশনালিজম আছে, যার কারণে দ্যাটস ওয়াই সে হচ্ছে এত বড় প্যারাগ্রাফ লিখেনি, খুব ছোট করে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করেছে। এইটা সবসময় মাথায় রাখবেন, খুব ছোট সিম্পলি নিজেকে কিভাবে ভালোভাবে প্রেজেন্ট করা যায়, এত বেশি চাকচিক্য এত কিছুর দরকার নেই। দেন পুর গ্রামার, 15% লোক এখনো পুর গ্রামার্টিক্যাল ভুল করে। এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ সিভিতে খুব বেশি কিছু থাকে না, তারপর গ্রামাটিক্যাল ভুলগুলো অনেক ইস্যুস এর মধ্যে চলে যায়, এটা করা উচিত না। দেন চলে আসতেছি ইরিলেভেন্ট পার্সোনাল ইনফরমেশন, যেটা আমি ফার্স্টে বলেছিলাম, এটা এখন রেশিও অনেক কমে গেছে। সিভি যদি 500 আসে তার মধ্যে হয়তো কত বলবো 90 থেকে 100 এরকম মানুষ এরকম থাকে পার্সোনাল ইনফরমেশন দেওয়া থাকে, যেমন বাবা মার নাম হ্যান ত্যান এইসব। এই জিনিসগুলো প্রয়োজন নেই, রেশিও এখন অনেক কমে এসেছে, সবাই এখন এই জিনিসটা হচ্ছে একটু অ্যাভয়েড করে চলে। জান্নাত, জি আমাদের সময় 10টা। অনেকেরই তো আমরা 2 ঘন্টা কথা বলে সবাইকে ডেকে নিয়ে আসছি, সো একটু ওইদিকে খেয়াল রাখতে হবে সময়ের দিকে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। দেন হচ্ছে ইনফর্মাল ফটো। ইনফর্মাল ফটোর কথা আমি বলছি যে সবসময় ফর্মাল ফটোগুলো হচ্ছে দেয়া ট্রাই করবেন, ইনফর্মাল ফটো যে আপনি কোনো একটা অনুষ্ঠানে গেছেন সেই একটা ফটো, এই বিষয়গুলো সবসময় অ্যাভয়েড করে চলবেন। দেন সিভিতে কি কি করবেন আর কি কি করবেন না। করবেন কি কি, সিম্পল লেআউট, লেআউট সবসময় সিম্পল এন্ড নিট এন্ড ক্লিন রাখা। দেন হচ্ছে ক্লিয়ার স্কিল, আপনার স্কিল গুলো খুব স্পেসিফিক রাখবেন। টেইলরড সিভি বলতে আমরা কি বুঝি, টেইলরড সিভি হচ্ছে আপনার সিভির ফরম্যাটিংটা খুব সুন্দর থাকবে, একদম ক্লিন থাকবে। দেন হচ্ছে এটিএস ফ্রেন্ডলি একটা সিভি করতে হবে। তারপরে ক্লিয়ার গ্রামার, যেটা আমি বললাম গ্রামাটিক্যাল ভুলগুলো একটু অ্যাভয়েড করতে হবে, গ্রামাটিক্যাল ভুলগুলো যেন না থাকে। ডোন্ট, যেটা করা যাবে না, ফ্যান্সি ডিজাইন, ওই যে বললাম গ্রাফিক্স ডিজাইনের সিভি, এটা করা যাবে না। কপি পেস্ট অবজেক্টিভ, অবজেক্টিভ আরেকজন লিখছে সেটা আমি কপি পেস্ট করে দিয়ে দিলাম, এটা করা যাবে না। নিজের মতো করে নিজের অবজেক্টিভ সেট করবেন। আপনি এমন একটা মানুষ যে আপনার নিজস্বতা থাকতে হবে সিভির মধ্যে। রং ইমেল, আপনার ইমেল আপনাকে পাওয়া যাচ্ছে না, ইন্টারভিউ কল কোথায় করবে, আপনি ইন্টারভিউ ফার্স্ট ইমপ্রেশন কিন্তু আপনার মেল, রং ইমেল দিবেন না, ইমেল বারবার চেক করে দেন হচ্ছে দিবেন। আননেসেসারি ডিটেল, আননেসেসারি কোনো ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, সবসময় স্পেসিফিক কিছু রাখবেন। আচ্ছা, সিভি উইনিং টিপস, কাস্টমাইজ পার জব, প্রত্যেকটা জব অনুযায়ী আপনার সিভিটা কাস্টমাইজ করতে হবে। চেক টুয়াইস বিফোর সেন্ডিং, রিক্রুটারকে পাঠানোর আগে নিজে 2বার একটু পড়ে দেখবেন আপনার সিভিটা ঠিক আছে কিনা। থার্ডলি হচ্ছে প্রফেশনাল ইমেল নেম, এগুলো ব্যবহার করতে হবে, পার্সোনাল কোনো নেম ব্যবহার করা যাবে না। সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ ফরম্যাট, যেটা ফার্স্টলি বলেছিলাম যে পিডিএফ ফরম্যাটে সবসময় পাঠাতে হবে। দেন হচ্ছে প্রিপেয়ার লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইলটা এখন আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইলটা দরকার, তো সবাই নিজের লিঙ্কডইন প্রোফাইলটা একটু আপডেট রাখবেন। সিভি প্রতি 3 থেকে 6 মাসের মধ্যে আপডেট করতে হবে, মাস্ট বি। এটা না করলে কখনোই আপনার মানে ইন্টারভিউ কল বলেন ক্যারিয়ার গ্রোথ এই জিনিসগুলো আসবে না। সিভি সবসময় আপডেটেড রাখবেন, কখনো ব্যাকডেটেড সিভি দিয়ে দিবেন না যে আপনার ওইখানে প্রপার ইনফরমেশন নেই, এই জিনিসগুলো রাখবেন না। আচ্ছা, এখন হচ্ছে এটা টোটালি আমাদের ট্রেনিং এর বাইরের একটা পার্ট, এটা বোনাস হিসেবে রাখা যে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন টিপস, কি কি টিপস ফলো করলে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন করা যায়। ফার্স্টলি হচ্ছে প্রফেশনাল একটা ফটো, লিঙ্কডইন প্রোফাইলে সবাই প্রফেশনাল ফটো ব্যবহার করবে, নট পার্সোনাল। দেন হচ্ছে একটা অ্যাবাউট সেকশন থাকে লিঙ্কডইনে, সেই অ্যাবাউটে নিজের ক্যারিয়ারের সামারি লিখবেন, কিছু অবজেক্টিভ লিখবেন, আপনি কি করছেন কি করতে চাচ্ছেন ভবিষ্যতে, বিষয়গুলো এভাবে লিখবেন, সাজাবেন একটার পর একটা। আমি এখন এখানে আছি, তারপরে আমি এখানে থাকবো, দেন আমার প্ল্যানিং হচ্ছে এই জিনিসটা করা। তারপরে হচ্ছে অ্যাড মোর স্কিলস, মোর স্কিল বলতে অনেক কিছু যে অ্যাড করতে হবে এরকম না, বাট হ্যাঁ আপনার রিলেটেবল যে যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো দিবেন। দেন হচ্ছে বিল্ড নেটওয়ার্ক, আপনার লিঙ্কডইন প্রোফাইল আছে বাট কোনো কানেকশন নেই, এই ব্যাপারটা রাখা যাবে না, কানেক্টিভিটি বাড়াতে হবে।
উইকলি অ্যাক্টিভিটিস পোস্ট করতে হবে। আপনি সময় পান না ঠিক আছে, বাট উইকের একটা টাইমে আপনি পোস্ট করেন আপনার প্রফেশনাল অ্যাক্টিভিটিস, নট পার্সোনাল, প্রফেশনাল অ্যাক্টিভিটিস, যে আমি এই প্রোগ্রামটাতে গিয়েছি বা এই ফেয়ারে গিয়েছি বা এই মিটিংটা অ্যাটেন্ড করেছি, এই জিনিসগুলো কিওয়ার্ড ইউজ করবেন লিঙ্কডইন প্রোফাইলে। ওকে, লাস্টলি এখন আমরা এখানে আমাদের কিছু সার্ভিসের কথা বলেছি। যেমন আপনি ফ্রেশার, জব সিকার বা ওয়ার্কিং প্রফেশনাল যাই হন না কেন, আমাদের কিছু সার্ভিস আছে। সেটা হচ্ছে সিভি রাইটিং, ইন্ডাস্ট্রিয়াল স্পেসিফিক কভার লেটার, যেটা কভার লেটার সিভির সাথে পাঠাতে হয়, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন করা হয়, এবং এটিএস ফ্রেন্ডলি সিভিও বানানো হয়। কেউ যদি বলে যে ম্যানুয়াল সিভি বা এটিএস ফ্রেন্ডলি, হ্যাঁ আলাদাভাবে করা হয়। দেন হচ্ছে লাস্টলি ক্যারিয়ার কনসালটেশন অথবা সিভি রিভিউ একটা ওয়ার্ড। সিভি রিভিউ হচ্ছে আপনার যে সিভিটা আছে সেটাকে রিভিউ করে দেওয়া, যে কোন জায়গায় কি কারেকশন প্রয়োজন, এটাও করা হয়। আমাদের চ্যাট বক্সে একটা লিংক দেয়া হবে, সেখানে 3টা আপনাদের কোশ্চেন থাকবে, হয়তো নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আপনাদের ইমেল। এই 3টা দিয়ে হচ্ছে আপনারা চ্যাট বক্সের সেই লিংকটা, স্যার কি আছেন? জান্নাত, লিঙ্কটা তো আমার কাছে নাই, লিঙ্কটা তো মনে হয় করা হয়েছিল না। আমরা যারা করতে চায় তেনারা জাস্ট চ্যাট বক্সে ইয়েস দিলে আমরা ওইখান থেকে ডাটাটা নিয়ে কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা চ্যাট বক্সে কাইন্ডলি ইয়েস লিখতে পারেন। যদি আপনাদের এই সার্ভিসটা প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে হচ্ছে কমিউনিকেট করে নেব। ওকে, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ম্যাডাম, আমাদেরকে কি ভিডিওটা দেয়া যাবে, আজকের ক্লাস ভিডিও? হ্যাঁ, আমি আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওটা আমরা আপনাদের যে ইমেইল আইডি আছে যেটাতে রেজিস্ট্রেশন করেছিলেন জি ওইখানে পাঠাই দেবো। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, মনির একাডেমি নাম দেওয়া আছে, জি জি ওইখানে আমরা কালকে আপলোড করে আপনাদেরকে পাঠাই দেবো। ওখানে ঢুকলে দেখবেন যে আরো অনেক লার্নিং ভিডিও আছে, অনেক, ওকে, যেগুলো আপনার ক্যারিয়ারের জন্য অনেক উপকারী হিসেবে নিতে থ্যাংক ইউ পারবেন। স্যার, থ্যাংক ইউ। কালকে পাঠিয়ে দেবো আমরা। আমরা কি স্লাইডটা পাবো? স্লাইডটা পেয়ে যাবেন আপনারা, আমরা পিডিএফ আকারে দিব ওটা, ইয়ে না। থ্যাংক ইউ জি, অসংখ্য ধন্যবাদ। জি ওকে। আমাদের নেক্সট আরো অনেক সেশন হবে, আচ্ছা ম্যাডাম আরো ঠিক সেশন আছে। দিবে, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন কি আছে? শেয়ারিংটা কেটে দে। ওকে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় থেকে। থ্যাংক ইউ অল, এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, সেটা ফ্রেশার হোক বা প্রফেশনাল। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ জান্নাত এবং অল দ্য পার্টিসিপেন্টস। আসলে আমাদের সেশনটা থ্যাংক ইউ, সুন্দর সেশন ছিল। জি, ঠিক আছে, থ্যাঙ্কস টু অল। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একটা সেশনে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।